আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো আপনারা আশা করি সবাই রুটিন পেয়ে গেছেন। আপনাদের ফ্রি ক্লাস বলেন, রিভিশন ক্লাস বলেন, সেটার রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হইছে। তবে আপনারা যদি রুটিনটা আজকে দেখে থাকেন, একটু কারেকশন করা হইছে। একটু হালকা মিস্টেক ছিল। সেটা সংশোধন করে দেওয়া হইছে। আচ্ছা, তো সেটা মেইন বিষয় না। বিষয় হলো আমাদের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে। আমি যেটা আপনাদের খুব সম্ভবত ৩-৪ দিন আগেই বলতেছিলাম এবং ইতিমধ্যে আমরা হচ্ছে রিভিশন ক্লাস শুরুও করে দিয়েছিলাম। তো সেখানে আপনাদের বলেছিলাম যে এই রমজান মাসে অর্থাৎ ঈদের আগে কিন্তু আপনারা রুটিন পাবেন। তো রুটিন পেয়ে গেছেন। এখন রুটিন পেয়ে অনেকেই মেসেজ করতেছে, অনেকেই আমাদের পেইড কোর্সের আছে, অনেকেই পেইড কোর্সের নাই বা প্রিপারেশন ব্যাচের নাই, অনেকেই। তো একেকজনের একেক রকম চিন্তাভাবনা। কেউ খুব বেশি ভেঙে পড়ছে যে রুটিন চলে আসলো, সময় তো আর ১ মাস আছে। ১ মাসে কি আমি যদি এখন শুরু করি, তাইলে কি আমি কভার করতে পারবো? ভাই, পুরো বছর চলে গেছে, শেষ সময়ে এসে অনেকেরই এরকম চিন্তাভাবনা। অনেকে টুকটাক পড়ছে, কিছু মনে নেই। সেও চিন্তা করতেছে এখন শুরু করলে কি আসলে সম্ভব? আবার অনেকে আছে যে পড়ছে সবই, প্রিপারেশন ব্যাচের স্টুডেন্ট, সব ক্লাসও করছে কম বেশ, কিন্তু হোমওয়ার্ক গুলো করে নাই। তো এখন কেন জানি ওর মনে হচ্ছে যে আহ সবকিছু মনে হয় ভুলে গেছি। তো এই কম সময়ে কি রিভিশনটা দিয়ে আমি কি কাভার করতে পারবো? তো অনেকজনের অনেক প্রশ্ন। ঠিক আছে, তো এখন বিষয় হলো সময় আছে ১ মাসেরও বেশি। তো ১ মাসই ধরতে হবে, কেননা মাঝখানে যেহেতু ঈদ আছে। তো ঈদে সময় একটু যাবেই, ১ দিন ২ দিন মিনিমাম, আরো বেশি সময় যাবে আপনাদের। তো সেটা মাথায় রাখতে হবে। তো সময় ১ মাস আছে। আচ্ছা, এখন এই ১ মাস সময় চিন্তা করলে কিছুই না। ১ মাস সময় চিন্তা করলে দেখতে দেখতে চলে যাবে, ১ মাসে আসলে কিছুই হয় না। আবার যদি ১ মাসকে কাজে লাগানো যায়, এই ১ মাস কিন্তু অনেক লম্বা সময়। যদি ঠিকঠাক ভাবে নিয়ম মেনে রুটিন মাফিক কাজে লাগানো যায়, তাহলে এই ১ মাসে কিন্তু অনেক কিছু করে ফেলা পসিবল। যারা প্রিপারেশন ব্যাচে শুরু থেকে আছেন এবং নিয়মিত ক্লাস করেছেন, হোমওয়ার্ক করেছেন, তাদের অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ মানুষ মাত্রই ভুলে যায়। ভুলে যাওয়া আমাদের স্বভাব। তারা যদি এই ১ মাস যেভাবে গাইডলাইন দেওয়া হয়, মানে আমরা যেভাবে করে বলি, সেভাবে যদি কাজ করেন, নিয়মিত রিভিশন ক্লাসগুলো করেন এবং নিজেকে পড়ার টেবিলে রাখতে পারেন, হ্যাঁ? তাহলে দেখবেন আপনার ফার্স্ট ক্লাস, এটা কেউই থামাতে পারবে না। এটা এমনি এমনিই চলে আসবে। জাস্ট আপনার শুধু নিয়মিত থাকতে হবে। ঠিক আছে? তো এখন অনেকেরই ঝামেলা যেটা, যে রমজান মাস ভাইয়া, রমজান মাসে তো শরীর অনেক ক্লান্ত থাকে, পড়তে বসারই ইচ্ছা করে না। আচ্ছা, তা আপনি কি করতেছেন? পড়তে বসেন না, অন্য সময়টা কি করতেছেন? রমজান মাসটা কিভাবে কাটতেছে একটু চিন্তা করেন। হয় ফোন দেখে কাটতেছে অথবা অন্য কিছু করে কাটতেছে। তো সেই কাজটা তো আপনি করতেছেন। ঠিক আছে? তো ওই কাজগুলো এখন বাদ দিতে হবে। নিজেকে পড়ার টেবিলমুখী করতে হবে। ভাই ১ মাস, 3rd ইয়ার ৮ টা কোর্স, ৮ টাই ইংরেজিতে, মেজর কোর্স। ঠিক আছে? এখন এইখানে যদি কেউ অবহেলা করা শুরু করেন, এই এখনো এসে যদি কারো ঘুম না ভাঙে, তাহলে তার ঘুম আর ভাঙবে কিনা আদৌ এটা বলা মুশকিল। আর যাদের ঘুম ভেঙে গেছে, নড়ে চড়ে বসেছেন, সিরিয়াস হচ্ছেন, এখন এসেও যারা সিরিয়াস হচ্ছেন, তাদেরকে অভিনন্দন জানাইতেই হবে যে আপনারা এখনো সেলফ রিয়ালাইজেশন হচ্ছে। আপনারা চাইলে এখনো অনেক কিছু সম্ভব। তবে হ্যাঁ, ১ দিন ২ দিনে না, আপনাকে এই পরীক্ষার আগের সময়টা পুরোটাই সার্ভাইভ করতে হবে, চেষ্টা করতে হবে। কেননা আমরা সবাই জানি, সারা বছর আমরা যদি খুবই পড়াশোনা করি, বাট পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের সময়টাতে যদি আমরা সময়টা কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু ফলাফল খুব বেশি একটা ভালো হওয়ার পসিবিলিটি থাকে না। কেননা পরীক্ষার আগের এই সময়টা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? যে যত ভালো পড়ছে আগে, তার জন্য এখন তত ভালো বেনিফিটস হবে যদি সে এই সময়টাকে কাজে লাগায়। সে যদি ভালোমতো রিভিশন দেয়, তাহলে ওই আগের যে জানাটা, আগের যে জ্ঞানটা, ওটা বেশি ভালোভাবে সে কাজে লাগাতে পারবে। আর যারা কিছু জানে না আগে থেকে, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কঠিন হবে। এবং আমাদের রিভিশন ক্লাস যেটা, এটা বেসিক্যালি আমাদের প্রিপারেশন ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য। তো তাদের সাথে হচ্ছে যে যারা কিছুই পড়ে নাই, একটু যদি উপকার হয়,
ঠিক আছে? তারা আমাদের ক্লাসগুলো করলে বেসিক কিছুটা হলেও জানা হবে। তবে তাদেরকে প্রচুর খাটাখাটনি করতে হবে। বাট যারা প্রিপারেশন ব্যাচের শিক্ষার্থী আমাদের আছে, যারা ক্লাস করেছে আসলে, তাদের জন্য খুবই সহজ হবে। বিষয়গুলো একদম আ স্পষ্ট মনে পড়ে যাবে সবকিছু এবং খুব সহজ হবে আশা করি। ঠিক আছে? তো ইতিমধ্যে আমাদের মিটে 102 পিপল আমরা দেখতে পাচ্ছি। ১০২ জন, লাইভে অনেকজন আছে। যেহেতু আমরা ক্লাসগুলো ফ্রি করে দিয়েছি, হচ্ছে যে আমরা শেয়ার করতে পারি বন্ধু-বান্ধবীদের সাথে। এতে করে সবাই উপকৃত হলো। আচ্ছা, চলেন শুরু করি, বেশি কথা না বাড়ায়। আমরা অনেকেই দেখতেছি মরফোলজি, এর সামনে আরো ২-৩ টা চ্যাপ্টার ছিল। অনেকের কপালে চিন্তার ভাঁজ আসতেই পারে। তারা ভাবতে পারে যে আগের ক্লাসগুলো বা আগের চ্যাপ্টারগুলো কি পড়ানো হবে না? আমরা শর্ট কোয়েশ্চেন আগেরগুলো পড়ে ফেলেছি। মোটামুটি ১৩ টা প্রশ্ন আমরা পড়ে ফেলেছি। ব্রিফ কোয়েশ্চেন সবগুলো পড়ে ফেলেছি। আ হচ্ছে যে সেইগুলো আ YouTube এ দেওয়া আছে। যদি কেউ চান একটা ক্লাস, ব্রিফ কোয়েশ্চেন এর উপর একটা ক্লাস করলে আশা করি সেখান থেকে ৮ থেকে ৯ টা অথবা ১০ টাই কমন পেয়ে যাবেন। চাইলে দেখে নিতে পারেন। সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা আজকে থেকে মরফোলজি নিয়ে শুরু করতেছি এবং শর্ট কোয়েশ্চেন শেষে আমরা ব্রড কোয়েশ্চেন এ যাবো এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোর্সের সকল প্রশ্নগুলো আপনাদের রিভিশন আ দেওয়ানো হবে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। অনেক কথা হলো। আমরা শুরু করি। মরফোলজি। আমরা আমরা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে? সবাই মোটামুটি এখানে আছেন, হচ্ছে যে ১০০ র অনেক বেশি যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন এতজন লাইভে আছে এতজন। যদি সবাই একসাথে প্রশ্ন করা শুরু করেন তাহলে কিন্তু ঝামেলা হবে। তো সবাই নিজ দায়িত্বে মিউট করে রাখবেন। আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। যার যে কনফিউশন, যে প্রবলেম, যত সমস্যা, ঠিক আছে? সবগুলোর আমরা সলিউশন নেওয়ার চেষ্টা করব। তবে যখন সময় দেওয়া হবে শুধুমাত্র তখনই আমরা কথা বলি। আ কথার মধ্যে কথা বলে ফেললে কিন্তু খুবই ঝামেলা হবে। সবাই একটু মিউট করে রাখি। কার জানি কথা শোনা যাচ্ছে নিজ দায়িত্বে। এখন সবাইরে যদি আমি একবার করে বলি যে মিউট করেন, মিউট করেন। এমনিতে দেখা গেছে যে ০.৫ ঘন্টা চলে যাবে। তো আমরা এটা করি না। আমরা সবাই হচ্ছে যে ম্যাচিউর, আমরা বুঝি। চলেন শুরু করি। অ্যালোমরফ। হোয়াট ইস অ্যালোমরফ? ওকে। অ্যালোমরফ বুঝতে গেলে আমাদের মরফোলজির যে বেসিক বিষয়গুলো আছে, সেই বেসিক বিষয়গুলো আগে জানা জরুরি। তার মধ্যে মরফোলজির যে মেইন একটা বেসিক সেটা হলো মরফিম। সেটা হলো মরফিম। মরফিম কি আমরা কি কেউ মনে করতে পারি? কি ছিল মরফিম বলেন? ভাই ঠিক করে বলেন, কি ওয়ার্ড ফরমেশন? একটা ওয়ার্ডের সবথেকে ক্ষুদ্রতম অংশ, একটা ওয়ার্ডের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম অংশ যেটার মিনিং আছে। মানে একটা ওয়ার্ডকে যদি আপনি ক্ষুদ্রতম অংশে ভাঙেন, যতক্ষণ পর্যন্ত এর অর্থ থাকবে, এই সবথেকে ক্ষুদ্রতম অংশটাকেই বলা হচ্ছে মরফিম। ঠিক আছে? মরফিমকে আমরা ক্লাসিফাই করেছিলাম। মরফিম কত প্রকার ছিল? খুব ফাস্ট কথা বলতে হবে। ২ ভাগে ভাগ করেছিলাম। ফ্রি মরফিম, বাউন্ড মরফিম। আমরা ফ্রি মরফিমকে কয় ভাগে ভাগ করেছিলাম? লেক্সিক্যাল এন্ড গ্রামাটিক্যাল। বাউন্ড মরফিমকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? বাউন্ড মরফিমকে বেসিক্যালি দুইটা বিষয়ের উপর বেস্ড করে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্লেস আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন। মানে অবস্থানের উপর ভিত্তি করে আমরা বাউন্ড মরফিমকে ভাগ করতে পারি। প্লেসের উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করতে পারি? ৩ ভাগে। কি কি? অন্যদিকে আমরা যদি বাউন্ড মরফিমকে ফাংশনের উপর ভিত্তি করে ক্লাসিফাই করি সেক্ষেত্রে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ৩ ভাগে, তাই না? ডেরিভেশনাল, ইনফ্লেকশনাল, বেসিক্যালি ২ ভাগে। আর একটা পাওয়া যায় বাউন্ড বেস। তো ২ ভাগে আমরা বলি। ডেরিভেশনাল
আর একটা হচ্ছে ইনফ্লেকশনাল। ওকে, আশা করি এগুলো মনে আছে। ডেরিভেশনালকে আমরা আরো দুই ভাগে ভাগ করেছিলাম। কি কি? ক্লাস মেইনটেইনিং আর একটা হচ্ছে ক্লাস চেঞ্জিং। ওকে, তো এই ছিল আমাদের বেসিক মরফিম নিয়ে আলোচনা, মরফিমের ক্লাসিফিকেশন। এখন আসেন আমাদের অ্যালোমর্ফ। অ্যালোমর্ফ বিষয়টা কি, মনোযোগ দিবেন। অ্যালোমর্ফ হচ্ছে আমাদের মরফিমেরই একটা প্রকারভেদ। মরফিমেরই একটা প্রকারভেদ। দ্যাট মিন্স একটা মরফিম, একই রকম মরফিম যদি ভিন্ন ভিন্ন ওয়ার্ডে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয় বা ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়, সেক্ষেত্রে সেইটাকে বলা হয় অ্যালোমর্ফ। কি বললাম? একটাই মরফিম। ফর এক্সাম্পল মনোযোগ দেন, বিষয়গুলো আগে বোঝেন, তাহলে এমনিতেই মনে থাকবে, আহ মুখস্থ হবে বা পরীক্ষায় লিখতে পারবেন। বাট এমনিতে না বুঝে যদি শুধু মুখস্থ করেন, ওটা আসলে মনেও থাকবে না, কোনো কাজেও লাগবে না। ঠিক আছে? এই অল্প সময়ে অল্প সময়ে যতটুকু পারা যায় আমি চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো মনে করে দেওয়ার এবং খুব ফাস্ট যাওয়ার। এই জন্য আপনাদের 100% মনোযোগ থাকার লাগবে। আমরা কি বলেছি? মরফিম। মরফিমের যে বৈচিত্র্যতা বা বিভিন্ন রকম ফর্ম আমরা দেখতে পাই একটা মরফিমেরই, সেই বিভিন্ন রকম বৈচিত্র্য বিষয়টাকে আমরা বলতেছি অ্যালোমর্ফ। কিরকম? আমরা যদি এক্সাম্পল হিসেবে অ্যাশ নেই, এক্সাম্পল হিসেবে যদি অ্যাশ অ্যাশ নেই, দেখেন অ্যাশ হচ্ছে আমাদের একটা মরফিম। মরফিমকে আমরা কোন চিহ্ন দ্বারা দেখাই? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে অ্যাশকে আমরা একটা মরফিম নিলাম, ঠিক আছে? এখন দেখেন এই অ্যাশ আমরা যদি বলি শিপ, শিপের সাথে যদি এটাকে প্লুরাল করি, তাহলে এই যে অ্যাশ, তাহলে এটার উচ্চারণ কি হবে? তাহলে শিপস, এটা উচ্চারণটা হচ্ছে অ্যাশের মতোই বা তালবস্যর মতো, তাই না? এখন আমরা যদি এরকম বলি, সেক্ষেত্রে এই অ্যাশের উচ্চারণটা কিরকম হবে? দেখেন উচ্চারণ কিন্তু জেড এর মতো হয়ে গেল, ঠিক আছে? আবার আমরা যদি বলি, আমরা যদি বলি তাহলে কি উচ্চারণ হবে? পেন্স, পেন্স। কেমন? আমরা যদি বলি তাহলে এটার উচ্চারণ হবে এরকম, পেজেস। ইজি এর মতো উচ্চারণটা হবে, লাইক এরকম। ঠিক আছে? তাইলে দেখেন এই একটাই জিনিস, খুব মনোযোগ দেন। আমরা বলেছিলাম একটাই মরফিম, যেই মরফিমের বিভিন্ন রকম ভেরিয়েশন যদি আমরা পাই, সেটা বেসিক্যালি যদি অর্থ চেঞ্জ হয় বা অর্থের দিক থেকে বা উচ্চারণের দিক থেকে, হচ্ছে সেই দিক থেকে আমরা এই মরফিমটাকে তখন বলবো অ্যালোমর্ফ। কেমন? অ্যালোমর্ফ। এখন দেখেন এই একটাই জিনিস, এই অ্যাশ, এই অ্যাশের উচ্চারণ এক এক সময় এক এক রকম হলো। এখানে অ্যাশ হলো, এখানে ইজ এরকম হলো। হ্যাঁ, তো এখানে আবার অন্যরকম পেলাম। তাহলে এটার আমরা যে এই তিন রকম উচ্চারণ পেলাম, এই যে পেলাম, তো এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যালোমর্ফ। আমরা কি বুঝতে পারছি? তো এটার আপনাদের আরো অনেক এক্সাম্পল দেখাইছিলাম, যেমন হচ্ছে আমাদের এই যে ইডি, ইডি যুক্ত হয়, এটাও হচ্ছে আমাদের অ্যালোমর্ফ হতে পারে। যেমন হচ্ছে আমাদের আজকের সাথে যদি যুক্ত হয় এএসকে ইডি, তাহলে তখন এটা হবে আস্কড। এরকম উচ্চারণটা হবে অনেকটা, ঠিক আছে? এটা যদি আমরা ট্রান্সক্রাইব করে দেখাই তাহলে হবে এরকম, এরকম। তো এই ইডিরও হতে পারে, এরকম অনেক রকম হতে পারে। তো বেসিক্যালি বিষয় হলো এটা যে মরফিমের যে আমাদের ভেরিয়েশন ফর্ম, এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যালোমর্ফ। আমরা অ্যালোমর্ফ ক্লিয়ার হতে পারছি কিনা আমরা একটু জানবো, বেসিক বিষয়টা ক্লিয়ার হতে পারলাম কিনা। ওকে, ওকে, যদি এটা ক্লিয়ার হয় এখন আমরা একটু পড়ার চেষ্টা। আমরা বলছি, যদি সহজ করে বলি, অ্যালোমর্ফ
আর দ্য ভেরিয়েন্ট ফর্মস অফ আ মরফিম। আরো সহজ করে আপনাদের লিখে দেই, একদম সহজ বাংলাটা যদি লিখে দেই তাহলে হবে এরকম: অ্যালোমর্ফ। একদম একবারই ক্লিয়ার হয়ে নেন ভালো মতো, পরে যাতে আর কোনো ঝামেলা না থাকে। প্রশ্ন থাকলে বলবেন, এরকম বলবেন আলোচনা শেষ এরপরে প্রশ্ন বলবেন। এই লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আমি খুব ফাস্ট লিখতেছি, বাট আশা করি বোঝা যাচ্ছে। অ্যালোমর্ফস আর দ্য ভেরিয়েন্ট ফর্মস অফ আ মরফিম। তার মানে একটা মরফিমের যে বিভিন্ন রকম গঠন বা ফর্ম, সেগুলোকে আমরা অ্যালোমর্ফ বলতে পারি। ওকে, তো এই হলো আমাদের অ্যালোমর্ফ। লেখা হয়েছে, সাইড নোট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের অ্যালবাট্রোস বই থেকে। আপনাদের যাদের হাতে অ্যালবাট্রোস বই আছে তারা রিলেট করতে পারবেন বা মিলাতে পারবেন। আর যদি এখনো কেউ অ্যালবাট্রোস নিতে চান তাহলে হয়তোবা 3 থেকে 4 জন সৌভাগ্যবান ব্যক্তি হইতেও পারেন, কারণ বই শেষ বলতে গেলে খুব সম্ভবত এরকম আছে 3-4টা বা 5টা এরকম হবে। আহ, তো চাইলে কেউ নিতে পারেন, অসুবিধা নাই যদি কারো দরকার হয়। তো আমি আরেকটা বিষয় আরেকবার বলে নিতে চাই, যারা যুক্ত হয়েছেন ভুল করে হোক হোক, যে কেমন ক্লাস হয় বা এমনিতেই হচ্ছে উকি মারতে আসছেন, তাদের সবার ক্ষেত্রে বলবো যে এই 1টা ঘন্টা আপনারা কষ্ট করে থাকিয়েন। বেসিক বিষয়গুলো আশা করি ক্লিয়ার হবে, ঠিক আছে? একটু হইলেও উপকৃত হবেন। অন্যথায় আপনি কি করবেন, এই সারাদিন রোজা রেখে এই সময়টাতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা এতদিন করে এসেছি বা আমরা যেটা করব সাধারণত, সেটা হলো হয় ফেসবুকে স্ক্রলিং করব, আর সময়টা এমনি এমনি চলে যাবে। বাট ক্লাসে এসেছি আমরা, সময়টাকে একটু হলেও কাজে লাগাই। দেখবেন যে পরীক্ষা 1 মাস সময় আছে তো, আহ, একটা একটা করে কোর্স যদি এভাবে করে শেষ করা যায়, আমরা যেভাবে রুটিন দিয়েছি, আপনি যদি নিজেকে এই নিয়মের মধ্যে রাখতে পারেন, দেখবেন খুব ভালো একটা কনফিডেন্স পাচ্ছেন। এই লিঙ্গুইস্টিক্স এর কথাই বলি, এটা নিয়ে আপনাদের সব থেকে বেশি ভয়। ওই জন্য এটাকে সবার সামনে আমি হচ্ছে যে রুটিনে ইনক্লুড করছি, যাতে করে আপনাদের যে টেনশনের জায়গাটা হচ্ছে যে এটা যেন আগে থেকেই রিলিফ পান এই জায়গা থেকে, যাতে করে অন্য সাবজেক্ট গুলোর উপরে কোনো ব্যাড ইম্প্যাক্ট না পড়ে, যে একটা টেনশন কাজ না করে যে লিঙ্গুইস্টিক্স এখনো বাকি আছে, কি যে হবে কি যে হবে। এটা যদি আগে থেকে ক্লিয়ার হয়ে যায় তাহলে অন্য সাবজেক্ট গুলো রিল্যাক্সে করতে পারবেন। তো এই জন্য হচ্ছে যে মনোযোগ থাকতে হবে। সবাই একটু মিউট করে নেবো, আসেন আমরা একটু পড়ি। এই মিউট করেন সবাই। An allomorph is a concept of linguistics that refer to a different phonetic or morphological variation of morpheme, which is the smallest unit of meaning in a language. Allomorphs share some essential meaning but exhibit distinct phonetic or morphological form, often influenced by specific linguistic context or rules. ভিন্ন ভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হচ্ছে এটা। আমরা একটু আগে এক্সাম্পল নিয়েছি এবং ক্লিয়ার বুঝে গেছি আশা করি। তো অ্যালোমর্ফস আর পার্টিকুলারলি অ্যাসোসিয়েটেড উইথ বাউন্ড মরফিমস, এই কথাটুকু মনে রাখতে হবে। বাউন্ড মরফিমের সাথে এটা বেসিক্যালি আমাদের যুক্ত হয়, which are phonemes that cannot stand alone as independent words and need to attach with other morphemes. For example, the English plural morpheme has several allomorph, like এই যে অ্যাশ, যেটাকে আমরা এক্সাম্পল দেখলাম, অথবা ইএন, যেটা প্লুরাল করতে ব্যবহৃত হয়, অক্সের সাথে ইএন যুক্ত করলে অক্সেন। ঠিক আছে? তো এভাবে, তো বেসিক্যালি আমাদের বিষয় সেটা, আমরা যেটা নিয়ে আলোচনা করছি মরফিম, ওইটা এখন মূল বিষয়টা বোঝার পরে এই বাকি বিষয়টা, এটা একটু আপনাদের কষ্ট করে দেখতে হবে। দেখবেন যে ওই কথাগুলো এখানে সুন্দর করে সাজায় আছে, আর এটা আপনাদের রিডিং পড়তে হবে এবং তাইলে আপনারা লিখতে পারবেন। আর বেসিক বিষয়টা না বুঝে আমরা সাধারণত মুখস্থ করার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি, তখন আসলে বিষয়গুলো মনে থাকে না, আমাদের ব্রেন সেগুলো ক্যাচ করতে পারে না। তো এই হচ্ছে আমাদের অ্যালোমোর্ফ। অ্যালোমোর্ফটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি, ওকে। নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আসার পসিবিলিটি অনেক বেশি। সেটা হলো
ডিস্টিংগুইশ বিটুইন ফ্রি মরফিম অ্যান্ড বাউন্ড মরফিম। ওকে, আমরা একটু আগে একটা ক্লাসিফিকেশন দেখেছিলাম মরফিমের, মনে পড়ে? ফ্রি মরফিমকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? ওকে, বাউন্ড মরফিমকে? গুড, এই তো মনে আছে। এখন আসেন, ফ্রি মরফিম কি, বাউন্ড মরফিম কি, এবং এর মধ্যে আমরা পার্থক্যগুলো একটু হচ্ছে যে দেখানোর চেষ্টা করি। মানে আমাদের ধরেন যে মাথায় আছে, আমরা বুঝি ফ্রি মরফিম এটা, বাউন্ড মরফিম এটা, বাট শুধু বুঝলে তো আর হবে না, লিখতে হবে। আর লিঙ্গুইস্টিক্স এমন একটা সাবজেক্ট যেখানে আপনি হচ্ছে যে এমন এমন বিষয়গুলো যে আপনার বেসিক টুকটাক জানা আছে, বাট দেখবেন যে পরীক্ষায় আপনি ওইগুলো আর গুছাই লিখতে পারতেছেন না। আর এটা যেহেতু একটা বিজ্ঞানের মতো সাবজেক্ট, সে কারণে এখানে কিন্তু বানাই লেখার কোনো সুযোগ নাই। মানে আপনি একটা ড্রামার মতো, ড্রামার গল্পটা জানা আছে, লিখলেন সাজাই গুছাই নিজের মতো করে, এখানে সেভাবে করে পসিবল হবে না। তো এই জন্য এখানে একটু লাইনগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে, চোখগুলো হচ্ছে যে ওয়ার্ডের মধ্যে রাখতে হবে, না হলে পরীক্ষায় গিয়ে বেসিক জানার পরেও আপনি খুব ভালো মতো লিখতে পারবেন না। ঠিক আছে, একটু মনোযোগ দেন। ফ্রি মরফিমস অ্যান্ড বাউন্ড মরফিমস আর টু ফান্ডামেন্টাল টাইপস অফ মরফিমস इन लिंग्विस्टिक। ओके, तो की हो रहा है ये फ्री मॉर्फिम की? फ्री मॉर्फिम is a stand-alone unit that can function independently as a word with its own meaning. That means ফ্রি মরফিম হচ্ছে ফ্রি মানে স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট, এ স্বাধীনভাবে কাজ করতে পারে, এ কারো উপরে নির্ভরশীল না, কারো সহযোগিতা লাগে না, এ একাই স্বয়ং সম্পূর্ণ। মানে এর এখানে এটা এমন একটা মরফিম, এই ফ্রির মধ্যেই কিন্তু লুকায় আছে যে ফ্রি, এ কারোর সাথে হচ্ছে যে কারো উপরে নির্ভরশীল না। ঠিক আছে, it can exist on its own and does not need to be attached to other morphemes। কারোর সাথে বা অন্য কোনো মরফিমের সাথে একে যুক্ত হওয়ার দরকার নাই, সে একাই স্বয়ং সম্পূর্ণ। আহ এটার এক্সাম্পল যদি নেই আমরা, ডগ, ডগ অর্থ আমরা জানি কুকুর, রান মানে দৌড়ানো, হ্যাপি আমরা জানি। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ড দেখেন, এই ওয়ার্ডটা অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো মরফিমের উপর কি নির্ভরশীল হতে হচ্ছে? হচ্ছে না। ওকে, একাই স্বয়ংসম্পূর্ণ। এটা একাই ক্যাপেবল, ঠিক আছে? সক্ষম আ একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে। এইজন্যই হচ্ছে এটা ফ্রি মরফিম। অন্যদিকে আসেন আমাদের বাউন্ড মরফিম। On the other hand, a bound morpheme is a morpheme that cannot stand alone, যেটা একা বসতে পারে না বা ব্যবহৃত হতে পারে না। As an independent word, স্বাধীন ওয়ার্ড হিসেবে এটা একা ব্যবহৃত হতে পারে না। It must attach to a free morpheme or another bound morpheme to convey meaning। এটা অবশ্যই আরো অন্য কোনো একটা ফ্রি মরফিমের সাথে হয়তোবা যুক্ত হতে হবে, অথবা কোনো একটা বাউন্ড মরফিমের সাথে যুক্ত হতে হবে অর্থ প্রকাশ করার জন্য। তার মানে এ স্বয়ংসম্পূর্ণ বা স্বাধীন না। এ হলো পরাধীন। এ অন্য অন্য মরফিমের উপর নির্ভরশীল। সেই মরফিমটা হতে পারে একটা ফ্রি মরফিম, অথবা হতে পারে একটা বাউন্ড মরফিম। তবে যে কারো সাথে অবশ্যই একে যুক্ত হতে হবে। বাউন্ড মরফিম এর হচ্ছে যে আমরা একটু আগে একটা ক্লাসিফিকেশন দেখছিলাম। তো বাউন্ড মরফিমের প্লেস হিসেবে আমরা যদি ক্লাসিফাই করি, তাহলে আমরা পাই প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স। আমরা যদি ছোট করে বলি, প্রিফিক্স, প্রিফিক্স কথায় বসে শব্দের পূর্বে, অথবা আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে ফ্রি মরফিম অথবা বাউন্ড মরফিমের পূর্বে আমাদের এই প্রিফিক্স বসে। ঠিক আছে, আর ইনফিক্স বসে একদম মিডিল বরাবর, আর সাফিক্স বসে শেষে। ঠিক আছে, প্লেসের উপর ডিপেন্ড করে প্রিফিক্স, ইনফিক্স আর হচ্ছে সাফিক্স। ওকে, তাহলে আমরা দুইটা মরফিম পেলাম, একটা হচ্ছে ফ্রি মরফিম আর একটা হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিম হলো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, একা একা অর্থ প্রকাশ করতে পারে। বাউন্ড মরফিম একা একা অর্থ প্রকাশ করতে পারে না। এই হলো আমাদের দুইটা মরফিম, এবং আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যেমন এই যে আনহ্যাপিনেস, এই আনের যে আন, আনের যে এই আন, এখন শুধুমাত্র আপনি যদি আন লেখেন, ইউএন লেখেন, তাহলে এটার কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই, এমনিতে কোনো অর্থ নাই। বাট যখন এই আনহ্যাপির সামনে বসে গেল, আনহ্যাপি, তখন এটা আমাদের
নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, মানে হ্যাপি মানে সুখী, আর আন যখন যুক্ত করে দিলাম তখন হয়ে গেল অসুখী। তাহলে এই যে অ বা বিপরীত অর্থ প্রকাশ করতেছে, তাইলে তখন এটার একটা অর্থ পাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি, ফ্রি মরফিম নাকি? গুড। বাউন্ড মরফিম, আর এটা হলো ফ্রি মরফিম। ওকে। এখন আসেন, এই যে নেস শেষে যুক্ত আছে, এই নেসের কি কোনো অর্থ আছে এমনিতে? দেখেন তো, কোনো অর্থ নাই। বাট হ্যাপির সাথে যখন নেস যুক্ত হয়ে যাচ্ছে তখন কি অর্থ প্রকাশ করতেছে? কি প্রকাশ করতেছে? কোনো কিছু চেঞ্জ হচ্ছে কি? হ্যাঁ, এখানে হ্যাপির সাথে নেস যুক্ত করে কি হচ্ছে? গুড। এই তো আমাদের হচ্ছে যে এখানে চেঞ্জ হয়ে গেছে, পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন, এটারও একটা অর্থ আছে বা কাজ আছে। বাট এই যখন একা থাকবে তখন কিন্তু এর কোনো অর্থ নাই, কোনো কাজ নাই, কোনো কিছু বোঝাতে পারতেছে না। বাট এখানে যখন একটা আমাদের বাউন্ড মরফিমের সাথে একটা ফ্রি মরফিমের সাথে একটা বাউন্ড মরফিম যুক্ত হয়ে গেল, তখন সেটা অর্থ প্রকাশ করতে সক্ষম হচ্ছে। তো এই জন্য এরা যখন একা বসতেছে তখন এরা হচ্ছে যে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না। তো অর্থ প্রকাশ করার জন্য এদের অন্য কোনো মরফিমের সাথে যুক্ত হতে হচ্ছে বা নির্ভর করতে হচ্ছে। তো এই জন্য এই মরফিম গুলোকে বলা হচ্ছে বাউন্ড মরফিম। তো আমরা কি ফ্রি মরফিম এন্ড বাউন্ড মরফিম বিষয় দুটো বুঝতে পারছি? যারা লাইভে যারা লাইভে আছেন তারা বুঝতে পারছেন কিনা একটু জানান তো। যদি বুঝতে পারেন তাহলে লেখেন CLR, মানে ক্লিয়ার। আমরা একটু দেখি তারা বুঝলো কিনা, কারণ তারাও তো আমাদের সাথে যুক্ত আছে, আমাদের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। নাহলে আবার তারা বলবে যে ভাইয়া তো আমাদের কথা শুনেই নাই, আমাদের একবার জিজ্ঞেসও করে নাই, তাই না? আবার দোষারোপের মধ্যে পড়ে যাব। তারা তো আমাদের সাথে যুক্ত আছে, আমাদের এটা একটা ওকে। আজকে আমাদের সাথে অনেকজন যুক্ত আছে, বাট সমস্যাটা কি জানেন? আমাদের আজকে মিটে অনেকজন। আচ্ছা, ভালো। কারণ বিষয়টা হলো যে আজকে আপনারা যে মোটিভেশন নিয়ে যুক্ত হইছেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি যে এই রমজান মাসে সারাদিন এত কষ্ট করে তারাবি নামাজ পড়ে এসে যে ক্লাস করতে বসছেন, আমি আপনাদের সময়টা নষ্ট করব না। ইভেন আমিও তো রোজা রাখছি, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমারও কষ্ট করতে হচ্ছে। তো আমি চাইবো আসলে যে আপনারা উপকৃত হন। আমরা আসলে চাই এটা, যে আপনারা উপকৃত হন। তো আমি আপনাদের সময়টা কোনোভাবেই নষ্ট করব না, আপনাদের সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাচ্ছি বা আমি চাইবো যে এই সময়টা আপনাদের কাজে লাগুক, আপনারা একটু পড়াশোনামুখী হন, পড়াশোনার মধ্যে থাকেন। তো এটা আপনাদের ধরে রাখতে হবে। জাস্ট একদিন ক্লাস করলাম, 2 দিন করলাম, এই সারা বছর যেভাবে গেছে এখনো যদি সেভাবে করেন, তাইলে ভাই হবে না। এই কথাটা বারবারই বলতেছি, কেননা আমরা জানি, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে আমাদের স্টুডেন্ট লাইফে বা ব্যক্তিগত জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম মেনে চলা, রুটিন ফলো করা, আহ, এটা খুবই টাফ হয়ে যায়। 2-4 দিন হয়তো বা মেনটেন করতে পারি, পরে আমরা পারি না। যদি পারতাম তাহলে তো এতদিন আমরা অনেক কিছু হয়ে যেতাম বা করে ফেলতাম। তো আমাদের ক্ষেত্রে সম্ভব হয় না, আমরা চেষ্টা করব। কোনো কিছু অসম্ভব না, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন নেক্সট কোশ্চেন। সবাই ওকে দিয়ে দিছে, ক্লিয়ার ক্লিয়ার, তাহলে যাক, বোঝা যাচ্ছে ভালো। সামনে আগানো যাক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোরফ অ্যান্ড মরফেম? এই প্রশ্নটাতে অনেকেরই কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। মোরফ অ্যান্ড মরফিমের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, শুরুতে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে নেই, তাহলে আমাদের জন্য আলোচনাটা সহজ হবে। মোরফ কি? মোরফ এটা মরফিমেরই একটা অংশ। মানে আমরা মরফকে একটা মরফিম বলতে পারি, ঠিক আছে? বাট প্রত্যেকটা মরফকে কিন্তু একটা মরফিম বলতে পারি না। দ্যাট মিন্স morpheme is a kind of morph, but each morph is not a each morpheme is not a morph, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা মরফি কিন্তু একটা মরফিম, বাট প্রত্যেকটা মরফিমই একটা মরফ না। আচ্ছা, মানে এটারই একটা অংশ হচ্ছে এটা। ওকে। ফর এক্সাম্পল দেখেন, আমরা যদি এরকম বলি শিপ,
ঠিক আছে? এই যে শিপ, এই শিপের মধ্যে আমাদের এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেই, তাহলে এটা একটা মরফিম আমরা দেখাচ্ছি। আমরা জানি মরফিমকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সংজ্ঞায়িত করি বা চিহ্নিত করি। তাহলে এই যে শিপ, এটা কি ফ্রি মরফিম নাকি বাউন্ড মরফিম? বাউন্ড মরফিম। বাউন্ড মরফিম না ফ্রি মরফিম? গুড, গুড, গুড। আমি দেখতেছিলাম কি অবস্থা। তাহলে এটা হচ্ছে ফ্রি। স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। এই শিপ মানে কি? ভেড়া। আচ্ছা। তো এই শিপরে যদি আমরা সিঙ্গুলার হিসেবে কনসিডার করি, মানে একবচন শিপের হচ্ছে এটা। তো এটা একবচন। তখন দেখেন আ এটা হচ্ছে এখানে এর মধ্যে আমাদের একটা মরফ আছে এবং একটা মরফিম আছে। ভালোভাবে বুঝেন এক্সাম্পল। তার মানে আমরা বলছি মরফিম যা, মরফ তা। ঠিক আছে? প্রত্যেকটা মরফিম মরফিম হতে পারে, বাট প্রত্যেকটা মরফিম কিন্তু মরফ না। তাহলে এটাতে একটা মরফ আছে, একটা মরফিম আছে। আ একই জিনিস। এখন আসেন আমরা যদি এরকম বলি, এবার ক্লিয়ার হবেন। অনেকেরই কনফিউশনে আ হচ্ছে যে ডানা গজায় গেছে। এই ধরেন শিপ, কেমন? তো এই শিপ আমরা বলছিলাম যখন সিঙ্গুলার, তখন আর অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় নাই এই শিপ দ্বারা। বাট আমরা শিপের প্লুরাল ফর্ম কি জানি কেউ? এটাই, শিপের প্লুরাল ফর্ম এটাই। ওকে, তো প্লুরাল ফর্ম যদি এটাই হয়, দেখেন তাহলে আমরা এখানে একই সাথে তো ২ টা ইনফরমেশন প্রোভাইড করতেছি, তাই না? তাইলে আমাদের এখানে এই শিপ একটা মরফিম এবং এখানে এটাকে প্লুরাল বোঝানো হচ্ছে এরকম ফাঁকা একটা মরফিম দ্বারা। এরকম করে আমাদের ফাঁকা মরফিম কিন্তু দেখানো হয়। আপনারা যারা বেসিক ক্লাস করেছেন তারা জানেন। মানে এর মধ্যে কোনো কিছু নাই অথবা এভাবেও দেখানো যেতে পারে। সাধারণত এভাবে দেখানো হয়। তাহলে এটা যে প্লুরাল দেখানো হচ্ছে এখানে এস বা ইএস যুক্ত হতে পারত বাট হয় নাই। তো এইজন্য আমাদের এটা একটা ইউনিটি আ হচ্ছে মরফিম। তো এটাও একটা মরফিম, এটা একটা মরফিম। ঠিক আছে? তাহলে এইটা যখন প্লুরাল হচ্ছে তখন এখানে মরফিম হচ্ছে ২ টা। অন্যদিকে এখানে মরফ হচ্ছে শুধু একটা, এই যে এটা। তাহলে মরফ আর মরফিম বিষয়গুলো প্রায় একই রকম কাছাকাছি, বাট এই যে নিখুঁত বা ছোট্ট ক্ষুদ্র একটা পার্থক্য আমরা এর মধ্যে লক্ষ্য করতে পারি। খুব বিশাল কোনো কিছু না, খুব হচ্ছে যে আহামরিও কেমন তেমন কিছু না, জিনিস ওই একই, একটা থেকে আরেকটু স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য আর একটা আলাদা করা হয়েছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, এটা একটু পড়লে বুঝে যাবেন। দেখেন, মনোযোগ দেন। Morph and morpheme are related term in linguistics. আমরা দেখলাম এই যে দুইটা সম্পর্কিত, referring to units of meaning in language but they have distinct meaning and application. এটা একই রকম, তবে এদের ক্ষুদ্র কিছু পার্থক্য আছে বা ব্যবহারিক কিঞ্চিত পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। Morpheme. A morpheme is the smallest unit of meaning in a language. আমরা বুঝতে পারতেছি। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ ওয়ার্ডস অ্যান্ড ক্যান বি আইদার আ কমপ্লিট ওয়ার্ড অর আ মিনিংফুল পার্ট অফ আ ওয়ার্ড। আচ্ছা, তাহলে আমাদের মরফিম হতে পারে ফ্রি মরফিম, মানে হচ্ছে যে একদম স্বয়ংসম্পূর্ণ, অথবা হতে পারে একটা ওয়ার্ডের কিছু অংশ বা বাউন্ড মরফিম। ওকে, তো আমরা যদি এক্সাম্পল নেই, দেখেন ফ্রি মরফিম আমরা এখন আলোচনা করে আসলাম। তো এখানে হ্যাপি, বাউন্ড মরফিম এই যে আন অথবা নেস, এগুলো হচ্ছে আমাদের বাউন্ড মরফিম। তো গেল। এখন আসেন মোরফ। মোরফ কি? মোরফ শর্ট ফর মরফিম। এটারই ক্ষুদ্র একটা অংশ। ইজ a more abstract and theoretical concept. It refers to any unit of meaning যেটার অর্থ আছে। আমরা দেখলাম শিপ, যখন এটা অর্থ পাচ্ছে বাট এটার প্লুরাল এটা কিন্তু না। বাট এটা যখন ডিরেক্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোরফ। Whether it is complete word or a part of a word that carries a distinct meaning. ওকে। তো এই হলো আমাদের মোরফ অ্যান্ড মরফিম। In the sense, morph is broader term then encompasses both free and bound morphism দুইটার সাথে সম্পর্কিত এটা। তো এটা আপনাদের একটু পড়ে নিতে হবে বাকিটা। আমরা বেসিক বিষয়টা দেখে নিয়েছি, পার্থক্যটাও দেখে নিয়েছি। আশা করি এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারছেন। তো এখানে সেই বিষয়টাই আবার একটু বলে দেওয়া আছে। এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। জাস্ট দেখে নিলেই হয়ে যাবে। তো আমাদের morph and morpheme বিষয়টা কি বুঝতে পারছি? জি। অ্যাকচুয়ালি ২ টা হচ্ছে খুবই কাছাকাছি
আ জিনিস বা কাছাকাছি আ টার্ম ২ টা প্রায় একই রকম। তো আমাদের মরফ যেটা এটা আ হচ্ছে যে মরফিম থেকেই হয় আসলে। ঠিক আছে? এটা আরো নিখুঁত। আ তো এখানে আ আমরা যে এক্সাম্পলটা দেখলাম, দেখেন এখানে আমরা কি বলছিলাম? জাস্ট এখানে একটু লক্ষ্য করেন তাইলেই বুঝে যাবেন। যে মরফিম আমাদের প্রত্যেকটা মরফে কিন্তু মরফিম বা প্রত্যেকটা মরফকে কিন্তু মরফিম বলা যাবে। বাট এই মরফিমের প্রত্যেকটাই কিন্তু মরফ হবে না। দ্যাট মিনস মরফিমেরই একটা অংশ যদিও মরফিম থেকেই যেহেতু মরফের সৃষ্টি, বাট প্রত্যেকটাই না। তাহলে কোনটা হবে? দেখেন যেগুলো মিনিংফুল, দেখেন আমাদের মিনিং এখানে আমরা পাচ্ছি। বাট এই যে এটা ফাঁকা, এটারও একটা অর্থ আছে বা এটাও একটা মরফিম, কিন্তু এটা আর মরফ হচ্ছে না। জাস্ট বেসিক পার্থক্য এতটুকুই, অন্য কিছু না ভাই। এই যে এটা শিপ আমরা এখানে দেখলাম না? এই যে যখন সিঙ্গুলারে ছিল, এই যে শিপ একটা মোর ছিল, একটা মরফিম ছিল। বাট যখন আমরা এটা প্লুরাল করে ফেললাম, এই যে ফাঁকা একটা ইয়া দ্বারা মরফিম দ্বারা আমরা বুঝতেছি, তো এখানে তখন ২ টা মরফিম হয়ে গেল। এটা একটা মরফিম আর এটা একটা মরফিম। বাট আমরা হচ্ছে যে এই যে ফাঁকাটা আ এটা তো প্লুরাল বোঝাচ্ছে, প্লুরালের জন্য। তো এটা মরফিম বাট এটা আর মরফ না। এই তো ক্ষুদ্র পার্থক্য। খুব বিশাল পার্থক্য আ পাবেন না খুঁজে ভাই। এটা খুবই ক্ষুদ্র একটা পার্থক্য এবং এতটুকু মনে রাখলে এনাফ। এই শুনেন, হ্যাঁ বলেন। হুম। এই ধরেন ডগ, তাহলে এই ডগের মধ্যে একটা মর্ফ আছে, তাই না? একটা মরফিম। তো এই ডগের সাথে আমাদের যুক্ত হইছে অ্যাশ। তো এখানে তো অ্যাশ যুক্ত হইল আপু। এখানে শুনেন অ্যাশ যুক্ত হইছে। এটা একটা বাউন্ড মরফিম। এখানে সরাসরি আমরা এটাকে পাচ্ছি। তো এটা মরফের কাতারে চলে যায়। বাট যখন এটা ফাঁকা আছে বাট অর্থ প্রকাশ করতেছে সেই ক্ষেত্রে তো এরকম নিখুঁত ক্ষুদ্র, ক্ষুদ্র কিছু পাবো। যে এক্সাম্পলটা দিয়েছি ওটা দ্বারা মনে রাখার চেষ্টা করেন। আমাদের এই কোর্সটার নাম কি দেখেন? ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকস। এখানে কিন্তু লিঙ্গুইস্টিকস এর উপরে আপনি এক্সপার্ট বা বিশারদ হয়ে যাবেন না বা খুব বেসিকের উপরে খুব ডিটেইল কিন্তু নাই এবং যেটা আপনার জন্য জানা খুব বেশি জরুরিও না বা আপনি অ্যাপ্লিকেশনও পাবেন না। তার মানে বেসিক যতটুকু এতটুকু মনে রাখেন এনাফ। বুঝতে পারছেন? হ্যালো? জি। দেখেন ওখানে কোনো কিছু নাই বাট অর্থ প্রকাশ করতেছে, বুঝছেন? এইজন্য। ওকে। এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা এই বছরের জন্য আপনাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আমরা যে প্রশ্নগুলো পড়বো সবই গুরুত্বপূর্ণ। বাট তার মধ্যেও কম বেশি আছে। তো এর মধ্যে আমাদের পিএস গ্রামার বা যেটাকে আমরা পিএসজি বলতে পারি, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজ, স্ট্রাকচার, গ্রামার। মনোযোগ দেন। ফ্রেজ, স্ট্রাকচার, গ্রামার। খুব ভালোভাবে মনোযোগ না দিলে একটু পরে গুলায় ফেলবেন, কনফিউশন ক্রিয়েট হবে। ফ্রেজ, স্ট্রাকচার, এই মনোযোগ দেন। এত কথা বললে তো মুশকিল। কথা বলার সুযোগ দিব তো ভাই। মনোযোগ দেন। ফ্রেজ, ইচ মরফিম ইজ নট আ মরফ। দেখেন তাইলে হবে আমাদের টিম আপনাদের সাথে আছে। পিএসজি মনোযোগ দেন। পিএসজি দ্যাট মিনস হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। আমরা ফ্রেজ বুঝি তো না? ফ্রেজ বুঝি তো? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ কাকে বলে? দেখি
ওকে। তো আ বাগধারা। ইডিয়ম ফ্রেজ পড়তেছেন আপনি। পোলাপান। ওকে। এই মনোযোগ দেন। ফ্রেজ, স্ট্রাকচার, গ্রামার। দ্যাট মিনস ফ্রেজ গুলোকে ভেঙে একটা সেন্টেন্স তো অনেকগুলো ফ্রেজের সমন্বয়ে যুক্ত মানে হচ্ছে যে একটা সেন্টেন্স গঠিত হয়। তো এই ফ্রেজ গুলোকে ভেঙে যে ক্লাসিফাই করা, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করা। এই আলাদা করার যে ব্যাপারটা যেই হচ্ছে যে গ্রামারের মধ্যে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। দ্যাট মিনস একটা সেন্টেন্সের ফ্রেজগুলো ভেঙে এনালাইসিস করে আলোচনা করা হয় যেই গ্রামারের মধ্যে বা যেইখানে, সেটাকেই বলা হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। বুঝতে পারতেছেন? এখন স্ট্রাকচার গ্রামার যেটা, এখানে ১ম যে কাজটা করা হয় সেটা হলো একটা সেন্টেন্সকে ভেঙে ২ টুকরা করা হয়। ২ টুকরা করা হয়। তার মধ্যে একটা থাকে নাউন ফ্রেজ, আরেকটা থাকে ভার্ব ফ্রেজ। গুড। ফর এক্সাম্পল আমরা যদি বলি দ্য ক্যাট দ্য ক্যাট চেস্ট দ্য মাউস। ওকে। এটাকে যদি আমরা ২ ভাগে ভাঙতে চাই, তাহলে কোথা থেকে কোথায় ভাঙতে হবে? কোনটা নাউন ফ্রেজ, কোনটা ভার্ব ফ্রেজ বলেন তো? আ আচ্ছা। এখন বিষয় হলো, ধরেন আপনি কোন একটা ভালো জায়গায় কোন একটা বিষয়ের জন্য ভাইবা দিতে গেছেন। বুঝছেন? তো আপনারে জিজ্ঞেস করা হইছে যে আ কোনটা কোন ফ্রেজ? তো আপনি শুধু ততটুকু বলবেন। যদি বেশি বলতে চান, ধরেন যে আপনাকে জিজ্ঞেস করা হইছে আপনার বাবার নাম কি? এখন আপনার বাবার নাম বলার পরে আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার ইসের নাম যদি বলতে যান, ঠিক আছে? তাইলে কিন্তু ভাই ধরা খাবেন। আপনারে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকবে এবং আপনি ফেঁসে যাবেন। অতএব সাবধান, যতটুকু জিজ্ঞেস করা হয় ততটুকু বলেন, তাইলেই বেশি ভালো হয়। এটা স্মার্টনেস। ওকে। তো এখন নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। গুড। তো এতটুকু হচ্ছে নাউন ফ্রেজ, এতটুকু হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। ১ম কথা হলো আমাদের পিএস গ্রামার আমরা যতটুকু বললাম সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সকে ফ্রেজ অনুযায়ী ক্লাসিফাই করা। তো আমরা ২ টা ফ্রেজ বের করলাম এখান থেকে। নাউন ফ্রেজ অ্যান্ড ভার্ব ফ্রেজ। তো এই এখন, এখন আমাদের তাজিম ভাই বলতেই পারে, এখন যদি প্রশ্ন করা হয় যে নাউন ফ্রেজকে ভাঙলে আমরা কি পাবো? অথবা ভার্ব ফ্রেজকে ভাঙলে আমরা কি পাবো? এখন যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে উনি অলরেডি যেটা বলে দিয়েছেন সেটা। দেখেন এখানে ক্যাট, এই ক্যাটটা কি? এটা নাউন। গুড। ক্যাটের সামনে বসেছে দা। তাহলে দা কি? ডিটারমিনার। গুড, গুড, ভেরি গুড। এবার আসেন, আমাদের এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে কি পাওয়া যাবে? এটা হচ্ছে আমাদের নাউন, এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। আর এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে। তাইলে এই যে আমরা ভেঙে পুরো বাক্যটাকে খান করে ফেললাম বা ফ্রেজ অনুযায়ী ভাঙলাম, তারপরে ক্ষুদ্রতম অংশগুলোতে গেলাম। এইভাবে একটা বাক্যকে ভেঙে এনালাইসিস করা বা দেখা হয় যে গ্রামারে, সেই গ্রামারটাকেই বলা হচ্ছে পিএস গ্রামার। বুঝতে পেরেছি আমরা? না গুড। না, শোনেন না তাজিম ভাই, দ্যাটস গ্রেট। বাট আপনাকে হচ্ছে যে একটু জানায় দিলাম। আ আশা করি বুঝতে পারছেন। কারণ আপনাদেরকে তো আমাকে বলতে হবে, তাই না? আ আমি যতটুকু জানি আমার দিক থেকে আপনাকে আপনার স্মার্ট করা বা হচ্ছে যে আপনার বিষয়গুলোকে ঠিক করে দেওয়া, এটা তো আমার দায়িত্ব। তাই না? তো সেটাই বললাম। আশা করি বুঝতে পারছেন। এটা আবার অন্যভাবে কেউ নিয়েন না, নিলে তো মুশকিল।
কি? ওকে। তাহলে আশা করি আমাদের এই পিএস গ্রামার হয়ে গেছে, তাই না? কথা বলেন। জাস্ট সেই বিষয়টা এখানে দেওয়া আছে। গুড। এবার আসেন। এবার একটু কনফিউশন ক্রিয়েট হবে আপনাদের, একটু ক্লিয়ার করেন। দেখেন, এই প্রশ্নটা না খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো এনালাইসিস করেন, দেখবেন যে এই কোয়েশ্চেনটা কখনো এসেছে আমাদের ব্রড কোয়েশ্চেন বা পার্ট সি তে অথবা কখনো পার্ট বি তে। মানে এ থাকেই। এই প্রশ্নটা দেওয়া হয় প্রায় সময়। তো এটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই বছরে গুরুত্বপূর্ণ কিন্তু। তো এখন আমাদের আইসি অ্যানালাইসিস, এক্সাম্পলিফাই আইসি অ্যানালাইসিস থ্রু আ ট্রি ডায়াগ্রাম। আচ্ছা, ভাই ট্রি ডায়াগ্রাম পরে দেখা যাবে। এক্সাম্পলিফাই কি বলছে বুঝি না, বাদ দেন। বাট আমরা শুধু বুঝছি আইসি অ্যানালাইসিস। তাহলে অ্যানালাইসিস আমরা পরে করবো, আগে আইসি জিনিসটা বুঝি। আইসি বিষয়টা কি? আইসি মানে কি মোবাইলের যে আইসি আমাদের নষ্ট হয়ে যায় সেই আইসি, নাকি এই আইসি আবার অন্য কোনো আইসি? চলেন আমরা একটু দেখতে যাই। আইসি দ্যাট মিনস ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট বিষয়টা কি? বিষয়টা হলো যে একটা বাক্য যদি ধরেন বা কনসিডার করেন, অথবা একটা ফ্রেজ যদি কনসিডার করেন, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যতক্ষণ পর্যন্তের অর্থ থাকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ইমিডিয়েটলি যদি সেটাকে ক্লাসিফাই করা হয়, ভাগ করা হয়, ভেঙে ফেলা হয়, সেক্ষেত্রে সেই বিষয়টাকে বলা হয় আইসি অ্যানালাইসিস। দ্যাট মিনস একটা সেন্টেন্সকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে অ্যানালাইসিস করে দেখার যে বিষয়টা, এটাকে আমরা সহজ বাংলায় আইসি অ্যানালাইসিস বলতে পারি। বেসিক। আমরা একটা বাক্যকে ইমিডিয়েটলি বা একদম মুহূর্তের মধ্যে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, যতক্ষণ পর্যন্ত এর কোনো অর্থ পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত খুব ছোট করে যদি এটাকে ভাগ করি, সেক্ষেত্রে ভাগ করার প্রসেসটাকেই বলা হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। মানে একদমই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলা। আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটা এক্সাম্পল নেই। আপনাদের অনেকের কাছে মেবি আমাদের হচ্ছে যে মনিরুজ্জামান স্যারের বইটা আছে, সেখানকার এক্সাম্পলটা যদি আমরা নেই, সেখানে একটা এক্সাম্পল ছিল এরকম। আহ মনে কি আছে? ক্যাট দিয়েছিল, আচ্ছা, দা ক্যাট আচ্ছা, ক্যাট তো এই জায়গায় আছে। আচ্ছা, দা টয় বয় টিজিএস দা গার্ল। এ মনোযোগ দেন। এখন এইটা বাক্য, ঠিক আছে? আমাদের আইসি অ্যানালাইসিস যে বিষয়টা, এটা বেশিরভাগ সময় বা সাধারণত কিন্তু ট্রি ডায়াগ্রামের মাধ্যমেই দেখানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণত এই আইসি অ্যানালাইসিস বিষয়টাকে আমাদের ট্রি ডায়াগ্রামের মাধ্যমেই দেখানো হয়। এখন এই বাক্যটাকে আমরা যদি ট্রি ডায়াগ্রামের মতো করে ক্লাসিফাই করতে চাই, সেক্ষেত্রে কিরকম হবে? বা ট্রি ডায়াগ্রাম পরেই গেলাম। আমরা যদি এই বাক্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে কিভাবে ভাগ করতে পারি? দেখেন, এই দা একটা ওয়ার্ড, ঠিক আছে? তো এটা একটা ক্ষুদ্রতম অংশ, তাই না? টল, এটা একটা ওয়ার্ড। বয়, এটা আরো একটা ওয়ার্ড। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা একটা ওয়ার্ড, টল এটা একটা ওয়ার্ড, বয় এটা একটা ওয়ার্ড। এই টিস, এই টিসকে আমরা কিন্তু একটু ভাগ করতে পারি, তাই না? টিজের সাথে এখানে এস যুক্ত হয়েছে যে, তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি। দা একটা ওয়ার্ড এন্ড গার্ল এটা আর একটা ওয়ার্ড। তো আমরা এই আইসি অ্যানালাইসিসকে এভাবে দেখাতে পারি। তার মানে এটাকে এরকম ক্ষুদ্র 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 অংশে ভাগ করা যায়। তো এরকম একটা সেন্টেন্সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, যতক্ষণ পর্যন্ত সেটা মিনিং আছে, এরকম ক্ষুদ্র অংশে ভাগ করাকে বলা হচ্ছে আমাদের আইসি অ্যানালাইসিস। এই যে এখানে এসটা আছে, এসটাকে পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, ঠিক আছে? তো বেশিরভাগ সময় এটাকে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়।
এখন প্রশ্ন হলো ভাইয়া ট্রি ডায়াগ্রাম আঁকবো কিভাবে? ওই যে আমরা পিএস গ্রামার পড়েছি না? তো পিএস গ্রামার যে পড়ছি জাস্ট ওই স্টাইলে বা ওটা ফলো করেই কিন্তু আমরা হচ্ছে এটা ক্লাসিফাই করতে পারি বা ট্রি ডায়াগ্রামটা আঁকতে পারি। কিভাবে দেখেন? এই যে পুরোটা আমরা যেটা দেখতেছি এটা তো একটা সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সটাকে আমরা ১ম এ একটু ভাঙি। তাহলে ভাঙলে আমরা কয়টা ভাগ পাবো? ২ টা। এটাকে ভাঙলে আমরা ২ টা ভাগ পাবো। একটা হচ্ছে আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে এটা ছিল আমাদের নাউন ফ্রেজ, এটা হচ্ছে আমাদের আচ্ছা। তো আমাদের এখান থেকে এই সামনের অংশটুকু এটা হলো নাউন ফ্রেজ, এখান থেকে এটা হলো ভার্ব ফ্রেজ। কেমন? তো এটাকে যদি আমরা ক্লাসিফাই করি, আমাদের নাউন ফ্রেজটাকে যদি আমরা ভাগ করি তাইলে আমরা কি পাই? দেখেন বয়। এই যে বয় এটাকে আমরা নিলাম এখানে ধরেন বয়। এই বয়ের সামনে আমাদের এটা হচ্ছে টল এবং তার সামনে এই যে দা এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। তাই না? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার। তো এখন বিষয় হলো এই যে একটা গাছের মতো একটা রূপ চলে আসতেছে। আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতেছি না যে এটা কি, এটা কি, এটা কি। বাট আমরা ওই যে পিএসজি যে আমরা শিখলাম ওইটার মতো করে এটাকে ক্লাসিফাই করতেছি। ঠিক একইভাবে এখানে যদি আমরা ক্লাসিফাই করি দেখেন এই যে গাল, নাউন ফ্রেজ এটা হচ্ছে আমাদের নাউন। গালের সামনে বসেছে আমাদের কি দা, তাই না? তারপরে আমাদের ভার্বটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ভার্বটা আমরা ২ ভাগে ভাগ করছি। কি, কি? একটা হচ্ছে টিজ, ইয়েস। তো এই তো আমাদের ট্রি ডায়াগ্রাম। এটা হচ্ছে দেখতে একটা গাছের মতো। দেখেন এটা যদি গাছের গোড়া চিন্তা করি, তাহলে এগুলো প্রত্যেকটা ডাল। এই ডালের এগুলো হচ্ছে শাখা-প্রশাখা। তো এইজন্য এটা এই স্টাইলটাকে বা এই ডায়াগ্রামটাকে বলা হয় ট্রি ডায়াগ্রাম। আমরা কি বুঝতে পারলাম? আপনাদের সহজ করার জন্য আমি আরেকটু বলে রাখি সেটা হলো যে আপনারা এই ধরেন যে এক্সাম্পলটা আমি লিখে দিলাম, এই এক্সাম্পলটা খাতায় ২-৪ বার লিখে এভাবে করে লিখে প্র্যাকটিস করে নিবেন বা এটা একদম মনের মধ্যে ছবিটা আপনি এঁকে নিবেন। তাহলে পরীক্ষার রুমে গিয়ে আপনাকে আর কোনো কনফিউশন এ পড়তে হবে না। অনেক সময় হয় কি যে আমরা বাক্যটা মনে রাখছি, অত ভালো প্র্যাকটিস করি নাই বা ডায়াগ্রামটা আঁকি নাই। তখন হয় কি পরীক্ষার রুমে গিয়ে দেখা গেছে যে আমরা ঠিকঠাক লিখতে পারি না যে অ্যাশ কই দিব বা দা কই দিব বা কিভাবে হলো তখন আমাদের আর মনে থাকে না। আমরা ঝামেলায় পড়ি। তো ওই ঝামেলায় যাওয়ার তো আপনার দরকার নাই। আপনাদের যে হোমওয়ার্ক থাকবে আজকে যে প্রশ্নগুলো আমরা করব, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট তারা তো জানেই যে এটা হোমওয়ার্ক করে আমাদের মেইন গ্রুপে পোস্ট করে দিতে হয়। ঠিক আছে? তো যারা আমাদের আমাদের সাথে কখনোই আমা আমাদের সাথে যারা কখনোই যুক্ত ছিলেন না বা আমাদের ক্লাস বা হোমওয়ার্ক আগে করেন নাই, তারা হচ্ছে যে অবশ্যই হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্ক করে এটা আমাদের মেইন গ্রুপে পোস্ট করবেন। এতে করে আপনার রিভিশনটা এবং আপনার প্রস্তুতিটা ২ টাই কমপ্লিট হবে। অন্যথায় আপনি ক্লাসটা করবেন, বেসিক বিষয়গুলো আপনার জানা হবে, বাট মনে রাখতে পারবেন না। পরীক্ষায় গিয়ে কিঞ্চিৎ প্রবলেমের মধ্যে পড়বেন। ঠিক আছে? তো এই এক্সাম্পলটাই মনে রাখেন এবং এটা এভাবে করে হয়। আ কেমনে কি এটা তো আপনাদের বলেই দিলাম। আশা করি বুঝতে পারছেন এবং পরীক্ষায় এটা আপনাদের খুব ভালো কাজে লাগবে। এটা এভাবে আঁকবেন। আপনাদের প্রশ্নটা দেখতে হবে। তো প্রশ্নটাতে কি বলছে? দেখেন ট্রি ডায়াগ্রাম, ঠিক আছে? এটা মেনশন করাই থাকে। আর আপনাদের আরেকটা কথা বলছি যে আইসি এনালাইসিস টা বেশিরভাগ ক্ষেত্রে ট্রি ডায়াগ্রামের মাধ্যমেই করা হয়। ঠিক আছে? তো এভাবে করে ট্রি ডায়াগ্রামটা দেখাবেন। আপনি চাইলে অন্য এক্সাম্পল দিতেই পারেন। বাট আপনাদের সহজ করার সুবাদে আমি বললাম যে এই এক্সাম্পলটাই মনে রাখতে পারেন। এটা এভাবেই লিখে দিবেন তাইলেই হয়ে গেল। আর কোনো কনফিউশন ও সৃষ্টি হইল না, কোনো ঝামেলাও থাকলো না। হ্যাঁ, বলেন। আমরা কিন্তু ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করছি না? এটা ডিটারমিনার। এটা আমাদের এটা আমাদের নাউন ফ্রেজ আমরা আরো বলতে পারি আলাদাভাবে, সমস্যা নাই। গুড, বলতে পারেন। ঠিকই তো আছে। এই শুনেন ট্রি ডায়াগ্রামে ওগুলো লিখে দিতে লাগে না, বুঝছেন? ট্রি ডায়াগ্রামে লিখে দিতে লাগে না এবং আপনাদের সহজ করার সুবাদে এইজন্য বলে দিলাম যে জাস্ট এভাবে করে দিয়ে দিবেন। না কোনো স্ল্যাশ চিহ্ন তো দেওয়া হয় নাই। এটা তো গাছটার ডালের একটা অংশ, বুঝেন না? এটা একটা গাছ আঁকছি আমরা। সবুজ
শুনেন, না ঠিক আছে। আপনি ট্রি ডায়াগ্রাম যেটা না, এটা ট্রি ডায়াগ্রাম না আঁকলে আমরা এটাকে এইভাবে লিখে দেখাতে পারি। মানে ট্রি ডায়াগ্রাম যে সবসময় আঁকবো এরকম তো না। ট্রি ডায়াগ্রাম ছাড়াও তো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এরকম আ আ হচ্ছে যে স্ল্যাশ না সোজা চিহ্ন দিবেন সোজা। স্ল্যাশ দিলে আবার লিঙ্গুইস্টিক তো অন্যভাবে নেওয়া হবে বিষয়টা। এই একদম খাড়া চিহ্ন দিবেন। একদম আলিফ, সোজা আলিফ, খাড়া আলিফ। ওকে। তাহলে আমাদের আইসি অ্যানালাইসিস, ট্রি ডায়াগ্রাম এই ২ টা বিষয় ক্লিয়ার হলো কিনা আমরা একটু জানাই। যদি ক্লিয়ার হয় যারা লাইভে দেখতেছেন তারা লেখেন ট্রি ইজ ইকুয়াল টু ওকে। যারা মিটে আছেন তারাও লিখেন চ্যাট বক্সে। আমরা একটু দেখি আর একটু রেস্ট নেই। পিএস গ্রামার পিএস গ্রামারের যদি আমরা ডায়াগ্রাম দেখতে চাই সেটা কিরকম হবে? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করছেন। আমি একটু দেখাই দেই। কেমন? তাহলে সুবিধা হবে আপনাদের। আ যদি পরীক্ষায় আসে বা জানা থাকলো। ধরেন আহ আমাদের এরকম একটা বাক্য যদি নেই যে বাক্যটা আপনাদের খুব পছন্দের হবে। যেমন আমরা যদি বলি, "দ্য ম্যান ফলোড আ" কি হতে পারে বলুন তো? গার্ল। ওকে ফাইন। আচ্ছা, আমরা যদি পিএস গ্রামারের কথাই বলি, সেক্ষেত্রে আ আমরা বিষয় তো প্রায় একই রকম, ২ টা তো একই জিনিস। আ সেক্ষেত্রে দেখেন এই যে ট্রি ডায়াগ্রাম আঁকছি না? তো এখানে আমরা ভাগে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এটা ভার্ব ফ্রেজ। বিষয় একটাই। বাট এই যে ইমিডিয়েট বা প্রত্যেকটাকে ক্ষুদ্র ভাবে যে দেখানো হচ্ছে শর্ট টাইমে বা প্রত্যেকটাকে আলাদা করে এরকম এই বিষয়গুলো ওভাবে করে ডিটেইলে বলা হচ্ছে না, জাস্ট দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের আইসি এনালাইসিস এর মধ্যে চলে যায়। আর অন্যদিকে এই যে ভেঙে যেটা এটা হচ্ছে আমাদের পিএস গ্রামারের মধ্যে চলে যায়। ঠিক আছে? বিষয়গুলো একই রকম এবং একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। একটা আরেকটা হচ্ছে যে ভাই বলতে পারি বা একই জিনিস বলতে পারি। একই জিনিস জাস্ট একটাকে ডিরেক্ট দেখানো হচ্ছে আরেকটাকে অত ডিটেইলে দেখানো হচ্ছে না আসলে। জাস্ট ক্ষুদ্র অংশগুলোকে দেখানো হচ্ছে। এই তো। মানে একটাকে ডিটেইল এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা ভার্ব ফ্রেজ, এই নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজকে ভেঙার পরে আমরা পাইলাম ডিটারমিনার দেখাই দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে এটা পাইলাম নাউন আ বা নাউন ফ্রেজ পাইলাম। নাউন ফ্রেজ থেকে গেল। এখানে আমরা বলতেছি ভার্বটাকে ভাঙলাম। এটা পাইলাম। এভাবে করে প্রত্যেকটাকে নির্দিষ্ট করে আলাদা করে ফ্রেজ গুলো অনুযায়ী বলে দেওয়া। এটা আমাদের পিএসজি। আর ওই আমাদের আইসি এনালাইসিস এটা তো পিএসজিরই একটা অংশ আমরা বলতে পারি। ঠিক আছে? অন্য কিছু না। জি, ওগুলো না দিলেও হবে। না দিলেও হবে। ওগুলো না দিলেই চলে। না দিলেই ভালো। আচ্ছা, তাহলে এবার আসেন সিমান্টিক্স। সিমান্টিক্স মনোযোগ দেন। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সিমান্টিক্স। আচ্ছা, একটা বিষয় আগে একটু এনশিওর করেন তো আমরা যে আলোচনা করতেছি, আমরা কি আসলে উপকৃত হচ্ছি নাকি শুধু বসে শুনতেছি ভাইয়ার কথা? আমাদের তাজিম ভাই যে পড়াশোনা করা শুরু করছে, রুটিনটা পাওয়ার পর থেকে মনে হয় উনি চেয়ার থেকে আর উঠে নাই। তাজিম ভাই, তাই না? সেটাই তো ঠিক আছে। পড়তে হবে। এই নাদিম ভাই ডিমোটিভেটেড হইয়েন না। ওরা আপনাকে দেখে জ্বলে, বুঝছেন? আপনি পড়তে থাকেন। ওকে, চলেন নেক্সট কোয়েশ্চেন। এই মনোযোগ দেন। হোয়াট ইস সিমান্টিক্স?
সিমান্টিক্স আমরা তো গতদিনই বলেছিলাম, ব্রিফ কোশ্চেন গুলো পড়ার সময় আমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের যে টাইটেল গুলো, যেমন সিমান্টিক্স, প্রাগমাটিক্স, হ্যাঁ, বা সিনট্যাক্স, তো এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে ডেফিনেশন, মানে হচ্ছে যে টাইটেল, এই সিমান্টিক্স এর ডেফিনেশন আমাদের জানা জরুরি। সিমান্টিক্স বিষয়টা কি এটা জানা জরুরি। সিনট্যাক্স কি, মরফোলজি কি, প্রত্যেকটা বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া উচিত। তো অবশ্যই সেটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ মোটামুটি। দেখেন, হোয়াট ইজ সিমান্টিক্স, এবং আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন যে একটা কোশ্চেন এরকম থাকে মোটামুটি ভাবেই, সেটা হলো যে চ্যাপ্টারের সাথে সম্পর্কিত সরাসরি একটা কোশ্চেন করে বসছে। সেটা হতে পারে হোয়াট ইজ ফোনেটিক্স অর ফনোলজি অর মরফোলজি or syntax or semantics. তো semantics দেখেন, semantics is a branch of linguistics that focuses on the study of meaning in language. That means এটা মিনিং নিয়ে আলোচনা করে। এটা ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্সেস, এই বিষয়গুলোর অর্থটা নিয়ে বেসিক্যালি আলোচনা করে। এটাই হচ্ছে মূল বিষয়, অন্য কিছু না। ওই অর্থগুলোর কথা এখানে বলা হয়েছে যে কিভাবে অর্থগুলো কাজ করে। তো এটা আপনারা অলরেডি জানেন, ওটা নিয়ে খুব বেশি ডিটেইলে গেলাম না। এবার গুরুত্বপূর্ণ বিষয় আসেন, সেটা হলো কনসেপচুয়াল মিনিং। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আর একটা প্রশ্ন আরেকটা আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন মনে হচ্ছে পরীক্ষায় এবার শতভাগ চলে এসেছে। ঠিক আছে, দুইটার মধ্যে একটা আসার পসিবিলিটি 99.99999 চলতে থাকবে, মানে 100% আমরা বলতেই পারি। তো চলো আমরা একটু দেখি। কোন হ্যাঁ, লে হালুয়া, বাচ্চার মাও কয় ভাইয়া, বাচ্চাও কয় ভাইয়া, লে হালুয়া, লাড্ডু, এটা কোনো কথা? ওকে, ওকে। হুম। বাচ্চা লিঙ্গুইস্টিক, চিন্তা করছেন আপনারা এত বয়স হয়ে গেছে লিঙ্গুইস্টিক্স পড়তে, ক্লাস করতে ভয় পান, আর ওই পিচ্চি ক্লাস করতেছে আবার রেসপন্সও করতেছে। তাহলে চিন্তা করেন আপনাদের অবস্থা কই গিয়ে দাঁড়াইছে। আর ওই পিচ্চি বড় হইলে কি হবে, মানে পুরো আগুন তুখার হবে, তুখার। না, 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 বদনজর না, বদনজর না, ছোট বাচ্চা সবার আগে বদনজরের প্রশ্নই আসে না। তারা তো আমাদের নিজের আপন। ওকে, মনোযোগ দেন। কনসেপচুয়াল মিনিং, কনসেপচুয়াল মিনিংটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। কনসেপচুয়াল মিনিং বিষয়টা কি? কনসেপচুয়াল মিনিং, খুব মনোযোগ দিবেন। কনসেপচুয়াল মিনিং হচ্ছে আমাদের লিটারেল মিনিং অর ডিকশনারি মিনিং। লিটারেল মিনিং অর ডিকশনারি। ছোটবেলায় প্রাইভেট পড়াচ্ছে একজন, দেখতেছি আমি আর কি, মানে থাকে না যে, ধরেন গ্রামে অনার্সে পড়তেছে, যে কোনো ডিপার্টমেন্টেই হোক হোক না কেন, তো ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ায়। তো এই ডিকশনারিরে যে পড়াচ্ছে উনি বলতেছে ডিসকোনারি, বুঝছেন? তো আমি শুনে কনফিউজড, ডিসকোনারি, আমি কি ঠিক শুনলাম? সে কি এটাই বলছে? আমি আবার মনোযোগ নিয়ে তাকাই আছি। একটু পরে দেখি আবার বলে ডিসকোনারিটা দে তো। আমি তো অবাক, ভাই পুরো কনফিডেন্সের সাথে বলতেছে তো ডিসকোনারি। তো এই চলেন ডিসকোনারি, আমাদের কনসেপচুয়াল মিনিং কি? কনসেপচুয়াল মিনিং হচ্ছে আমাদের এই ডিকশনারি মিনিং, অর্থাৎ লিটারেল মিনিং অর লেক্সিক্যাল মিনিং। মানে এই বিষয়টা কি? বিষয়টা হলো যে আমাদের ডিকশনারিতে যে অর্থটা থাকে একটা ওয়ার্ডের, সরাসরি সেই অর্থটা কেমন। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ডগ, এই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদের সাথে মজা করতেছি না, জাস্ট আপনাদের ঘুম ভাঙানোর জন্য মাঝে মধ্যে একটু মজা করতে হয়। তো ডগ, ডগ বললে আমরা কি বুঝবো, এর অর্থটা কি বুঝবো? যে চার পায়ের একটা প্রাণী, ফোর লেগড অ্যানিমেল দ্যাট বার্ক, আমরা বলতে পারি, যেটা ঘেউ ঘেউ করে, তাই না? তাহলে দেখেন, ডগের অর্থ হচ্ছে এটা। তাহলে চার পায়ের একটা প্রাণী যেটা ঘেউ ঘেউ করে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিকশনারি মিনিং বা সরাসরি অর্থ। ঠিক আছে? অথবা আমরা যদি এরকম বলি, স্নেক। স্নেক মানে কি? এটা একটা সরীসৃপ প্রাণী, যেটা বুকে বুকে ভর দিয়ে চলাচল করে, যার অর্থ হচ্ছে সাপ, তাই না? তো এই যে সরাসরি অর্থটা বা ডিকশনারি যে মিনিং,
এই মিনিংটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল মিনিং। আমি কি বুঝাইতে পারলাম? দেখেন, বিষয়গুলোকে চাইলে অনেক বেশি বিষয়গুলোকে চাইলে অনেক বেশি কমপ্লিকেটেড করা যায়, বা হচ্ছে যে ডিটেইলে আলোচনা অনেক কিছুই করা যায়। বাট দেখবেন যে সবশেষে মাথার উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। লিঙ্গুইস্টিক্স বিষয়টা এরকম। বাট আবার অনেক সহজ করেও বলা যায়। তো আমি চাচ্ছি কম সময়ে বিষয়গুলো সহজ করে আপনাদের বেসিক টুকু জাস্ট মাথায় থাকুক। আমরা এগুলো অনেক ডিটেইলে আগে আলোচনা করছি। যারা আলোচনার মধ্যে ছিলেন তাদের বিষয়গুলো মনে পড়ুক। ঠিক আছে? একসাথে অনেকগুলো বিষয় কাভার করার চেষ্টা করা হচ্ছে। যারা আগে কখনোই পড়ে নাই তাদের একটা ধারণা হোক যে কনসেপচুয়াল মিনিংটা আসলে কি। ঠিক আছে? তো এটা হলো ডিকশনারি মিনিং, সরাসরি লেক্সিক্যাল বা আক্ষরিক অর্থ যে অর্থটা দাঁড়ায় সেই অর্থটাকেই বলা হচ্ছে কনসেপচুয়াল মিনিং। এখন কনসেপচুয়াল মিনিং, আমরা যদি হুমের কনসেপচুয়াল মিনিং বলি তাহলে হুম মানে কি? হুম মানে হচ্ছে একটা বাড়ি। এই তো। তো এই সরাসরি যে অর্থটা এটা হচ্ছে কনসেপচুয়াল মিনিং। এখন এই বাড়ির সাথে আরো অনেক কিছু জড়ায় যায়, যা হচ্ছে যে অনেক বিষয় থাকতে পারে। সেগুলো যখন চলে আসবে তখন হয়ে যাবে কিন্তু বিষয়টা ভিন্ন রকম। তো সরাসরি যখন ডিকশনারি মিনিং হবে তখন সেটা হবে কনসেপচুয়াল মিনিং। তো এখানে সেই কথাগুলোই বলা আছে যে ডিরেক্ট মিনিং, সেই কথাগুলো এখানে বলা আছে। তো এটা আপনারা পড়লেই বুঝে যাবেন। এর সাথে আরো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাদের বলছিলাম এই দুইটার মধ্যে একটা প্রশ্ন আসার খুবই পসিবিলিটি বেশি। সেটা হলো কনোটেটিভ মিনিং। একটু বোঝার চেষ্টা করবেন কনোটেটিভ মিনিংটা কি। কনোটেটিভ মিনিং হচ্ছে আমাদের ইমোশনাল বা কালচারাল মিনিং। ইমোশনাল আবার কেমন মিনিং হয়? মানে একটা ওয়ার্ড একটা ওয়ার্ডের এক্সট্রা মিনিং প্রোভাইড করবে। একটা যেকোনো ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে ওয়ার্ডটা দিয়ে যদি আরো অতিরিক্ত কোনো অর্থ প্রকাশ করা পসিবল হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই মিনিংটাকে আমরা বলবো কনোটেটিভ মিনিং। মানে সরাসরি অর্থ যদি বোঝায় সেক্ষেত্রে সেটা হবে, মানে ডিকশনারি মিনিং যদি বোঝায় সেক্ষেত্রে সেটা হবে কনসেপচুয়াল মিনিং। বাট যদি সরাসরি সেই অর্থটা না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় বা এক্সট্রা অর্থ বোঝায়, এক্সট্রা মিনিং অর ইমোশনাল অর কালচারাল মিনিং, অথবা এক্সট্রা আইডিয়া প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই মিনিংটাকে আমরা বলবো কনোটেটিভ মিনিং। মনে হয় বিষয়টা বোঝাতে পারি নাই। সেটাতে যদি আহ এরকম হয়, যেমন আমরা একটু আগে বলতেছিলাম স্নেক। আমরা অনেক সময় ডোন্ট মাইন্ড, আমরা আচ্ছা ওইদিকে না যাই। স্নেক স্নেক দ্বারা আমরা কি বলি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে বা সাপ পুষছে এতদিন। তো আমাদের এটা দ্বারা আমরা কি বোঝাতে পারি যে অবিশ্বাসযোগ্য বা আনট্রাস্ট ওর্থি, এরকম আমরা বোঝাতে পারি না স্নেক দ্বারা? অথবা আহ বিষাক্ত মানুষ আমরা হচ্ছে যে বলে থাকি। তো স্নেকের লেক্সিক্যাল বা ডিকশনারি মিনিং কি এটা আসলে? এটা তো না। তো যখন এই স্নেক ওয়ার্ড একটাই, জাস্ট বোঝার চেষ্টা করেন। ওয়ার্ড এই স্নেক বা একটাই ওয়ার্ড। বাট যখন এর মিনিংটা হচ্ছে ডিকশনারি অনুযায়ী, হ্যাঁ? এটাকে দ্বারা সাপ বোঝানো হচ্ছে, সরীসৃপ একটা প্রাণী। তখন সেটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল মিনিং। অন্যদিকে এই স্নেক দ্বারা যখন এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে, ডিপেন্ড করতেছে সেটা ইমোশনের উপর অথবা কালচারের উপর, অথবা এক্সট্রা একটা মিনিং প্রোভাইড করা হচ্ছে, সহজ করে যদি বলি, তখন সেই মিনিংটাকে আমরা আবার বলতেছি কোনোটেটিভ মিনিং। বুঝতে পারলাম? আমরা যদি বলি রোজ, আমরা যদি বলি রোজ অর্থাৎ গোলাপ ফুল, তাই না? তাহলে গোলাপ, এই রোজ মানে হচ্ছে গোলাপ ফুল, সরাসরি অর্থ হচ্ছে গোলাপ ফুল। তো এটা হলো কনসেপচুয়াল মিনিং। বাট রোজের অর্থ যদি আমরা ইমোশনালি বা কনোটেটিভলি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভালোবাসা, সৌন্দর্য, রোমান্স, এগুলোর প্রতীক না এই গোলাপ ফুল? এখন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই তাকে গোলাপ ফুলই দিবেন, আপনি তাকে নিশ্চয়ই গাঁদা ফুল নিয়ে যায় দিবেন না? গাঁদা ফুল নিয়ে যায় দিলে তো হইলো না, আপনি তো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটলো না। সে আপনাকে লাভার হিসেবে অ্যাকসেপ্ট করবে না, মনে করবে যে আপনি তাকে গাধা বলতে চাচ্ছেন এই জন্য গাঁদা ফুল নিয়ে যায় দিয়েছেন। তো উল্টায় আবার আপনারে
হচ্ছে চর থাপ্পড়ও দিয়ে দিলে দিতে পারে যে আমাকে গাধা বলতে চাচ্ছ তুমি? মেয়ে মানুষের কথা আবার বলা যায় না ভাই, বুঝছেন? বলতে পারে যে গাঁদা ফুল দ্বারা মনে হয় আমার গাধা বুঝাইতে চাইছে। মুশকিল ব্যাপার। অতএব সাবধান, ভালোবাসা বুঝাইতে গেলে গোলাপ ফুলই দিয়েন। কালা ফুল না দিয়ে লাল ফুলই দিয়েন। কালা দিলে আবার মনে করবে যে কিসের শোক পড়ে গেছে। আরো মুশকিল। হ্যাঁ? অতএব সাবধান। এটাই বাস্তব। হা, হা, হা। ওকে। তো গোলাপ ফুল আমাদের গোলাপ ফুল সরাসরি অর্থ যদি আমরা বলি দেন হচ্ছে কনসেপচুয়াল মিনিং। যদি এটার এক্সট্রা মিনিং, ইমোশনাল মিনিং বা কালচারাল মিনিং, এক কথায় এক্সট্রা মিনিং যদি আমরা বের করতে পারি, সেক্ষেত্রে সেটা হবে কনোটেটিভ মিনিং। আমরা কি বুঝতে পারলাম? হুম, হুম। ওইটা আলাদা করে দেখানো হইছে যে এই ডেনোটেটিভ মিনিং এভাবে করে, হ্যাঁ? ক্লাসিফাই করে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হইছে। ওইটা বলে দেওয়া হইছে। বুঝছেন? তো এখানে বেসিক বিষয়টা দেখেন, তাহলে এখানে এক্সট্রা ফ্লেভার or baggage or what carries হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স, কালচারাল কনটেক্সট or societal norms, তাহলে এক্সট্রা ইনফরমেশন থাকে। ভাই দেখেন ওয়ার্ড যখন ২ টা, শুনেন একটু বুঝার বিষয় আছে। আমরা এই যে মিনিং গুলো ২ টা মিনিং এর কথা বললাম, তাই না? একটা আমরা বলছি কনসেপচুয়াল মিনিং, আরেকটা বলছি কনোটেটিভ মিনিং। আমরা কি আ আলাদা, আলাদা ওয়ার্ডের আলাদা, আলাদা মিনিং বের করছি এরকম তা না। মানে একটাই ওয়ার্ড, একটা ওয়ার্ডের মিনিং গুলো ২ রকম। আপনি তো ২ টা ওয়ার্ড বললেন। তাহলে তো বিষয়টা ভিন্ন রকম হয়ে গেল। এই যে গোলাপ, গোলাপের যখন সরাসরি ডিকশনারি মিনিং হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি কনসেপচুয়াল মিনিং। যখন সেটা দ্বারা ডিকশনারি মিনিং না হয়ে অন্য অর্থ প্রকাশ করতেছে, গোলাপ দ্বারা গোলাপ ফুল না বুঝিয়ে যখন ভালোবাসার প্রকাশ বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের কনোটেটিভ মিনিং। ওয়ার্ড একটাই, অর্থগুলো আলাদা। তাজিম ভাই, বুঝতে পারছেন? হুম, বলেন। জি আপু, জি সেটাই তো আমরা বলতেছি। ওটাই তো বলতেছি। গুড। সুন্দর, আপনি গুছাই বলছেন। আপনি খুব ভালো বুঝছেন। ভাইরে ভাই, ব্রাকেটের মধ্যে দিয়ে দিছি আপনাদের ২১ নাম্বার প্রশ্নে, এটা তো কত পড়লাম? ২১। বই যদি দেখেন ব্রাকেটের মধ্যে দেওয়া আছে, তার মানে কি ওইটা মানে তো ওইটাই আপু। ওইটা একটাই, একই জিনিস। এবার আসেন। আপু শুনেন, আপনি ওগুলা বাদ দেন, এদিকে একটু মনোযোগ দেন। হুম, আমরা এক্সাম্পল নিলাম হুম। এই আমার কথার উত্তর দেন শুধু, হ্যাঁ? হুম, এই এই হুম এর অর্থ কি? বাড়ি। বাড়ি মানে হচ্ছে যে এই যে আমরা হোমের অর্থ বললাম বাড়ি, এটা কোন অর্থ? ডিকশনারি অর্থ নাকি অন্য কোনো ব্যাপার এখানে জড়িত আছে? আচ্ছা, যদি ডিকশনারি মিনিং হয় তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? কোন মিনিং এটা? ওকে, ওকে, এটা ক্লিয়ার হইছে তো নাকি? আচ্ছা, আচ্ছা। এখন হুম, হুম মানে বাড়ি। ওকে ফাইন। হাউস মানে কি? তাহলে এখন কথা হলো হুম আর হাউসের মধ্যে পার্থক্য কি? বলেন।
হেহ! আমরা কি রুম বলছি নাকি? বাড়ির ভিতর ঘর। আমরা কি রুম বলছি নাকি? বাড়ির ভিতর ঘর, ঘরের ভিতর বাড়ি। ও ভাই মারো, বুঝে মারো। এই বুঝেন, ঘুম এই শুনেন ঠিক আছে এগুলো হয়। উনি আমাদেরকে একটু ঘুম ভাঙানোর জন্য বলছে ইচ্ছা করে। তো ঘুম আর হাউসের মধ্যে পার্থক্য কি জানেন? ঘুম হলো যে কমফোর্ট, আ সিকিউর এরকম একটা জায়গা নির্দেশ করে। হাউস মানেও বাড়ি, হোম মানেও বাড়ি। বাট হোম স্পেসিফিক ভাবে এই বিষয়গুলো বোঝায়। তো এখন হোমের অর্থ যদি আপনি এটা নেন যে এমন একটা জায়গা যেখানে সেফটি আছে, যেখানে ইমোশন জড়ায় আছে, যেখানে আপনি আপনার হচ্ছে যে আগের কোনো অনুভূতি জড়ায় আছে, যেখানে আপনি কমফোর্ট ফিল করেন। তো এই যে এক্সট্রা হোম কথাটা বললেই যখন আপনি এই অর্থগুলো চিন্তা করেন, তখন দেখেন এটা কিন্তু আর ডিকশনারি মিনিং আপনি চিন্তা করতেছেন না। মিনিংটা আপনি অন্য ভাবতেছেন। এক্সট্রা মিনিং বা ইমোশনাল মিনিং অথবা ফিলিং রিলেটেড তখন এই মিনিংটা হয়ে যাচ্ছে আমাদের কনোটেটিভ মিনিং। বুঝতে পারছেন? তাহলে একই জিনিস আপনি গুড বলতে পারেন। চালের ডিকশনারি মিনিং হলো যে ভাত, রাইস। হ্যাঁ? ভালো কথা। এবার আপনি ষড়যন্ত্র বলতেছেন। গুড। তাহলে এটা হবে কনোটেটিভ মিনিং। এই তো হয়ে গেল। আবার এখানে ব্যাপার আছে এই চাউলটা যখন আপনি ভার্ব নিচ্ছেন তখন হয়ে যাচ্ছে কনস্পাইরেসি। যখন আপনি নাউন নিচ্ছেন তখন হয়ে যাচ্ছে রাইস। আচ্ছা ওদিকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাবে না। আপনারা মাথা খারাপ করে ফেলবেন। থাক। তো মিনিং হলো ২ টা। একটা হলো কনসেপচুয়াল একটা হলো হ্যাঁ, হুম। জি, এটাই ভাইয়া এটাই। আমরা ডিটেইলে আলোচনা করলাম এটাই। এই সবার হ্যাঁ, সবার ক্লিয়ার হলো? একটু আচ্ছা। এই শুনেন রুটিন বলছেন না? এই রুটিন দিয়ে বলি। কারণ রুটিনের সরাসরি অর্থ হলো যে পরীক্ষা হবে, সময়সূচি। ভালো কথা। কারণ রুটিনের নাম শুনলে অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে প্যারা। এটা হলো প্যারা, এটা হলো ভয়। হ্যাঁ? তো এই যে অন্য অর্থগুলো আসতেছে, এই অর্থগুলো ভাই কনোটেটিভ মিনিং বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, বিষয়টা খুবই ইজি। আমরা জাস্ট পেঁচাচ্ছি শুধু নিজেরাই। আমি সহজ করেই বলার চেষ্টা করতেছি। আপনারা শুধু ঘুরাচ্ছেন। তো ঘুরেন। আশা করি ঘুরে টুরে এখন বোঝা গেছে। চলেন এবার সামনে আগানো যাক। প্রাগম্যাটিক্স মনোযোগ দিয়েন। প্রাগম্যাটিক্স থেকে এই প্রশ্নটা খুব কি বলেন? সবে তো শুরু করলাম। তরমুজ মানেই মধু। সত্যি আমি এখনো ফুল এনার্জিতে আছি। আমি একটুও টায়ার্ড হই নাই। আপনারা যদি হ্যাঁ,
বলেন, আমরা তো শুরু করলাম মনে হয় 45-এ, না 45, ওইদিকে 15 মিনিট, এখন বাজে হলো 11, 23টা 11, তাহলে হলো 15 আর 25, 26 মিনিট তো পড়লামই আমরা মাত্র, তাতে হাঁপাই গেলেন। আচ্ছা শুনেন, আমরা তো সবার কথা চিন্তা করতে হবে। আহ সুস্মিতা আপু আবার বলছে বানান ডিফারেন্ট, কিসের বানান ডিফারেন্ট আপু, একটু ক্লিয়ার করেন, আপনি কোনো কিছু ভুল বুঝলেন নাকি, আমরা তো সন্দেহে পড়ে গেলাম। আচ্ছা, ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছেন এখন কে কে, একটু হ্যান্ড রাইজ করেন। যদি সংখ্যাটা কম হয় তাহলে আমরা আজকে অফ দিয়ে দেবো, কেননা আমাদের তো শুধু ক্লাস করলে হবে না, বিষয়গুলো কাভার করতে হবে, এটাও বুঝতে হবে। আমরা হাত তুলেন, কথা না বলে হাত তুলেন, আমরা দেখি সংখ্যাটা দেখি। পরীক্ষার রুটিন দিয়ে দিছে তাও নাকি এদের ঘুম পায়, আমার টেনশনে ঘুম আসে না যে কেমনে ওরা শেষ করবে, এদের ঘুম পায়। আয় হায়, আপনারা কি একটা অবস্থা রে ভাই, আপনারা পৃথিবীর সব থেকে সুখী মানুষ, ঘুম পায়। আচ্ছা ঠিক আছে, এই শুনেন, আমি চেয়েছিলাম আজকে শেষ করে দিতে, সত্যি কথা বলি, আমি চেয়েছিলাম পুরো শর্ট কোশ্চেন যতগুলো আছে মোটামুটি 31টা প্রশ্ন আছে, আমি চেয়েছিলাম শেষ করে দেওয়ার জন্য, তো পসিবল হবে না। আসলে অনেক রাতও হয়ে গেছে, 11টা বাজে, আমি ঘড়ি লক্ষ্য করি নাই। আহ, তো ঠিক আছে, আমরা আজকে তাহলে এ পর্যন্তই রাখবো, শেষ করব। তবে শেষ করার আগে হচ্ছে যে আপনাদের যেটা বলতে আছে সেটা হলো যে যে কয়েকটা প্রশ্ন আমরা পড়লাম, এই কয়েকটা প্রশ্ন কি আমরা সবাই শান্তি মতো বুঝতে পারছি, একটু সবাই যদি জানাতাম তাহলে আমার জন্য সহজ। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে। জি ভাইয়া বলেন। আহ, আপনি কি আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন? আপনি মানে কিভাবে যুক্ত হইলেন সেটা যদি একটু বলতেন। আহ, আচ্ছা আচ্ছা, যদি খুঁজে না পান তাহলে আমাকে ইমামউদ্দিন ভাই, যদি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকেন, সেখানে এমনিতে ক্লাসের লিংক, মিটের লিংক সবকিছু পেয়ে যাবেন। কেউ একজন ওনাকে পেজের নামটা লিখে দেন, ওই পেজটা আপনি ফলো দিয়ে রাখলে সেখানে ক্লাসগুলো রেকর্ড গুলো পাবেন, লাইভ পাবেন। যদি কোনো কিছু না পান তাহলে আমাকে সরাসরি আপনি ইনবক্স করিয়েন, হয়ে যাবে। ওকে। হ্যাঁ, ব্রিফ নিয়ে প্রশ্ন করেন। হ্যাঁ, ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে আপু আছে, দেখে নিন। আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে, ওইখানে দেখে নিয়েন, তারপরে না বুঝলে আমাকে আবার বলেন, আমি সব বুঝাই দিব আর। আচ্ছা, তো আমরা শেষ করি, অনেক রাত হয়ে গেছে আসলে, আমাকেও হচ্ছে বিশ্রামে যেতে হবে, কেননা আমি দিনে আসলে ঘুমাই না, রাতে ঘুমাতে লাগে, কারণ ঘুম কিন্তু জরুরি। আপনাদের তাজিম ভাইকে বিশেষ করে বলি যে ঘুমাইতে কিন্তু হবে, আমরা সারাদিনে ধরেন যে অনেক পড়াশোনা করলাম, বুঝিয়েন গুরুত্বপূর্ণ কথা, সাইন্টিফিক ভাবে যেটা বলা হয়, যে সারাদিনে প্রচুর পড়লাম আপনি, এখন আপনি যদি রাতে না ঘুমান তাহলে আপনার ব্রেনের মধ্যে যে ইনফরমেশন গুলো আপনি ইনপুট দিলেন, এগুলোকে তো প্রসেস করতে হবে, এগুলোকে তো হচ্ছে গুছাই গুছাই আপনাকে ব্রেনে স্টোর করতে হবে, তাই না? তো যদি আপনি না ঘুমান, এক্ষেত্রে কিন্তু আপনার ব্রেন ভালোভাবে বিষয়গুলো রাখতে পারবে না, আপনার স্মরণ কম থাকবে। তো এই জন্য মিনিমাম কিছু সময় তো ঘুমানো উচিত, ঠিক আছে? সেটা 4-5 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, বেস্ট টাইম হচ্ছে 6টা। তবে আপনাদের পরীক্ষা যেহেতু সামনে, 1 মাস কষ্ট করলে খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু মিনিমাম একটা সময় ঘুমানো উচিত, না ঘুমালে শরীর খারাপ হওয়ার একটা পসিবিলিটিস থাকে। আর সেই সাথে পড়বেন অনেক বেশি কিন্তু মনে থাকবে কম, এটাও কিন্তু একটা ব্যাপার। তো ঘুমাতে হবে। আর ঘুমটা সব থেকে বেটার কিন্তু রাতের বেলায়,
রাতের ঘুমটা ভালো হয়। আ দিনে আসলে ধরেন যে ২ ঘন্টা ঘুমালেন, ওটা রাতের ০.৫ ঘন্টারও সমান না, এরকম বলতে গেলে। তো ঘুমাইতে হবে, একটু ঘুমাবেন। তবে আ এমন কইরেন না আবার যে ঘুমাচ্ছি, ভাই ঘুমানোর কথা বলছে, সারাদিন সারারাত ঘুমাচ্ছি, শুধু ঘুমাচ্ছি। সব আমার মনে থাকে। আ আপনারে ভালো লাগার জন্য বলি নাই। আমি আপনার গার্লফ্রেন্ড না, বুঝছেন? জি। যেটা বাস্তবতা, যেটা সত্যি কথা। হ্যাঁ, আমি আসলে ভালো চাই আপনাদের সবার। তো এই হলো বিষয়। তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আপুরা অনেক টায়ার্ড। তারা তো ছেলেদের থেকে বেশি কাজ করতেই হয়। ফ্যামিলি যারা বিবাহিত তাদের আরো বেশি কাজ করতে হয়। অনেক কিছু সামলে ক্লাস করতে বসছেন। হয়তোবা ভাইয়ারা অনেক রেগে আছে। "ধুর কি পড়াশোনা করতে দিলাম। আমার খেয়াল না রেখে পড়াশোনা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। মোবাইলে পড়তেছে না কি করতেছে সন্দেহ হচ্ছে কেউ আবার দেখতে পারে। তো সংসারে আগুন লাগানো যাবে না। তার থেকে বরং আমরা আজকে শেষ করি।" হ্যাঁ, হ্যাঁ। তামিম আপু এই পোলাপাইন এটা একটা কথা বলতেন ভাই। মানে কিসের মধ্যে কি আপনি না, না ধুর, ধুর এটা হলো কিছু। চলেন অবশ্যই অনেক কষ্ট করে। তারা অনেক তারা কত কিছু সামলে যে আ আমরা জানি, আমি বুঝি। এই রাইস কুকার আছে সবারই। রাইস কুকারে ভাত বসায় দেন। আচ্ছা ঠিক আছে, ভালো আমরা সবাই বুঝি আসলে। আমরা এই তো একে অপরকে সম্মান করার বিষয়টা আমরা শিখতেছি। আমরা বড় হচ্ছি, আমরা ম্যাচিউর হচ্ছি। হ্যাঁ, আর খালি মোটা হয়। ওকে, আমরা শেষ করি। এই হইছে বেলা রাত হইছে। তো ক্লাস রাতেই হবে বেসিক্যালি। আ সময়গুলো মেসেঞ্জার গ্রুপে জানায় দেওয়া হবে। আপনাদের আগামীকালকে ক্লাস আছে সকাল ১০ টায়, 'দ্য মার্চেন্ট অফ ভেনিস'। যারা ক্লাস করতে চান যারা ক্লাস করতে চান শুধুমাত্র Google Meet এ চোখ রাখিয়েন। অন্য জায়গায় ক্লাসটা পাবেন না। শুধুমাত্র Google Meet এ পাবেন 'দ্য মার্চেন্ট অফ'। অবশ্য ভাই আপনাদের লিঙ্গুইস্টিক্স ক্লাসগুলো রাতেই হবে ইমামুদ্দিন ভাই। শুধু লিঙ্গুইস্টিক্স না, বেশিরভাগ ক্লাস রাতে হবে। তবে আ হচ্ছে যে আপনাদের বেশি দেওয়ার ক্ষেত্রে বা সুবাদে কিছু ক্লাস সকালে দিব আরকি এক্সট্রা ভাবে। সব ক্লাস না, মাঝে মধ্যে পড়বে। ওকে। তো ঠিক আছে অনেক রাত। ওকে। রেকর্ড থাকবে, তবে শুধুমাত্র মিটে ক্লাসটা লাইভ করতে পারবেন। পরে আপনাদেরকে রেকর্ড দিয়ে দেওয়া হবে। 'দ্য মার্চেন্ট অফ ভেনিস' এই ক্লাসটা। এটা একটু লম্বা ক্লাস হবে। আপনাদের জানায় রাখি, লম্বা সিরিজ চলবে। দ্যাট মিনস টেক্সট পড়াই দিব আপনাদের। টেক্সটের স্বাদ, লিটারেচারের যে পিওর টেস্ট, সেই টেস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব শেষ সময়ে এসে, শেষ একটা ড্রামায়। ঠিক আছে? তো যারা স্বাদ নিতে চান তারা সকাল চলে আসিয়েন। তার জন্য অবশ্যই এখন ঘুমাতে হবে। তো ঘুমায়ে যান। অনেক কথা হলো। আ ক্লাস কেমন লাগলো? কতটুকু উপকৃত হলেন? তারা হচ্ছে যে এই বিষয়গুলো আপনারা মেইন গ্রুপে একটা পোস্ট দিয়ে জানাতেই পারেন। এতে করে আমরা উৎসাহিত হব, অন্য ভাইয়ারাও উৎসাহিত হবে। আর যদি কোনো সমালোচনা থাকে বা কোনো ভুলভ্রান্তি থাকে বা ইমপ্রুভমেন্ট এর জায়গা থাকে, সেগুলো জানাতে পারেন। আমরা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।